অ্যাকাউন্ট থাকে এক্সিস্টিং এখানে লগ ইন করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে গেট ইউর ফ্রি অ্যাকাউন্ট কন্টিনিউ উইথ গুগল। আমরা গুগল দিয়ে স্যার এটা তো দেখিয়েছিলেন মনে হয়। আপওয়ার্ক তো দেখাইনি, ফাইবার দেখিয়েছিলাম। আর সবগুলোতে প্রাইস সিস্টেম একই। মানে অনেক আগে ইংলিশ ক্লাস শুরু হওয়ার আগে। ইংলিশ ক্লাস শুরু হওয়ার আগে না, আপওয়ার্ক তো দেখাইনি। আপওয়ার্ক কি দেখাইছিলাম? না স্যার মনে হয় দেখান নাই এটা আপনি ওই আমার যে তো মনে হচ্ছে দেখিয়েছিলেন। না, আপওয়ার্ক দেখাইনি, অন্যটা হয়তো এটার মতো মিল আছে। অ্যাকাউন্ট ক্রিয়েশন, হ্যাঁ, গেট ইউর মানে গুগল এখন অনেকগুলা অ্যাকাউন্টেই গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট তৈরি করতে সময় লাগবে না, আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাকাউন্ট সাইন আপ করার পর ওখানে ভিতরে যে কাজগুলো আছে ওগুলোই হচ্ছে মেইন কাজ। আমরা সাইন আপ খুব জলদি করে ফেলি। রেকর্ড কি স্টার্ট হয়েছে? জি স্যার হইছে। আচ্ছা, তো আমরা আপওয়ার্ক দিয়ে শুরু করছি। এখানে আপনি যে কোনো একটা দিতে পারেন, আপনার যে গুগল অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়েও ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে ওয়ার্ক ইমেইল অ্যাড্রেস বা নতুন করে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন, কন্টিনিউ উইথ ইমেইল। তো আমরা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাকাউন্টটা করি, কন্টিনিউ উইথ গুগল। এটা ক্লিক করার পর একটা পপ আপ বক্স উইন্ডো নতুন করে আসবে। আসার পর আমরা এখানে দেখি কোনো অ্যাকাউন্ট আছে কিনা। আচ্ছা, এখানে বলছে একটা, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে হয়তো, আমরা এখানে একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস দিই, যেটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলে দেখাবো আর কি। হ্যাঁ, তো আমি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আমি দিলাম ডেমো। তো আমি কন্টিনিউ উইথ ইমেল এটা দিলাম। কন্টিনিউ উইথ ইমেল। তো কমপ্লিট। এখন আমার ইমেলটা নিয়ে ফেলার পর এখানে আমাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্রিয়েট পাসওয়ার্ড এগুলো আমাকে দেওয়ার জন্য বলছে। ফার্স্ট নেমটা আমি এটা দিলাম যে কোনো একটা, লাস্ট নেমটা এটা দিলাম। ক্রিয়েট এ পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। তো পাসওয়ার্ড দেওয়ার সময় নাম্বার এবং লেটার দুইটাকে মিশ্রণ করে দিতে হবে, এবং একটা লেটারের মধ্যে যাতে একটা ক্যাপিটাল লেটার থাকে এভাবে আমরা দিলাম। আর কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আমি করছি, বাংলাদেশ। এখানে আরো অন্যান্য আদার কান্ট্রিগুলো আছে, আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রেখেছি। অ্যাকাউন্ট ক্রিয়েশনটা আমার কি জন্য হবে, হায়ার ফর এ প্রজেক্ট। আমি কাউকে হায়ার করতে চাচ্ছি কিনা, কোনো ফ্রিল্যান্সারকে। তো আমি তো কাউকে হায়ার করতে চাচ্ছি না, আমি নিজেই ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছি। সেজন্য আমরা এটাতে ক্লিক করবো না, আমরা ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমরা একজন ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজ করতে চাচ্ছি, এটাতে আমি ক্লিক করে রাখলাম। তাহলে হায়ার ফর এ প্রজেক্ট এটা করবে কারা, যারা বায়ার তারা এটাতে সাইন আপ করবে। আর আমরা করেছি ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা আমাদের যাতে মনে থাকে। তো আমরা একটা ইউজার নেম দিলাম, যে বায়াররা হায়ার করবে বলতে ওইটা মানে বুঝি নাই, একটু বলেন। হায়ার মানে এখানে আমি বলেছি দুই ধরনের মানুষ এখানে অ্যাকাউন্ট করতে পারে। এক ধরনের হচ্ছে যারা ফ্রিল্যান্সার, যারা বিভিন্ন কাজে বিট করবে, তারা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। আর যারা কাজটা দেবে তারা হচ্ছে হায়ার করবে ফ্রিল্যান্সারদেরকে। হ্যাঁ, যারা কাজটা দেবে। আপনারা জানেন যে ফাইবার চেয়ে upwork.com, এটাকে আমরা একটু করে বলেছিলাম মেবি আপনাদেরকে, আমাদের বাংলাদেশে যে সবচেয়ে বড় জব পোর্টাল ওয়েবসাইট আছে, এটার নাম কি বলেন তো? bdjobs.com। bdjobs.com। bdjobs.com এ কি হয়, আমরা যারা জব খুঁজি তাদের একটা অ্যাকাউন্ট থাকে, আর যারা জব দেয় তাদের একটা অ্যাকাউন্ট থাকে। বিভিন্ন কোম্পানি যারা থাকে তাদের একটা অ্যাকাউন্ট থাকে। তো তারা কি করে, আমাদেরকে যারা জব সিকার তাদেরকে হায়ার করে।
এট দ্য সেম ওয়ে এই আপওয়ার্কেও এই সিস্টেমটা এখানে আছে। কেউ হচ্ছে এখানে জব দিচ্ছে আর কেউ জব নিচ্ছে। তো যারা জব দেবে, জব পোস্ট করবে, হ্যাঁ, তাদের জন্য হচ্ছে হায়ার ফর এ প্রজেক্ট। আর যারা জব খুঁজবে বা জব সার্ভিসটা দিবে তাদের জন্য হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। সবাই তো একটা ইউজার নেম দিব। ইউজার নেম আপনারা জানেন, ইউজার নেম হচ্ছে এমন একটা নেম, এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম থাকে যে কোনো অ্যাকাউন্টে, সেটা আপনার যে কোনো নাম হতে পারে। হ্যাঁ, আমি এখানে ফার্স্ট নেম দিলাম একজনের নাম, আর এখানে দিলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমি ফার্স্ট নেম দিলাম হ্যালো, আর তার সেকেন্ড লাস্ট নেম দিলাম ওয়ার্ল্ড। মানুষের নামই দিবেন, আপনাদের নামই দিবেন, আমি জাস্ট দিয়েছি। তারপর বাংলাদেশ সিলেক্ট করেছি, ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। ইউজার নেম মানে হচ্ছে একটা ইউনিক নেম, যেটা পৃথিবীর আর কারোর সাথে এই নামটা মিল থাকবে না, এটা ইউনিক একটা নেম। এই ধরনের ইউজার নেমটা কখনো প্রয়োজন হতে পারে। তো আমি ইউজার নেম দিলাম। ফর এক্সাম্পল কারো নাম দিয়ে আপনি আপনার নিজের নাম দিয়ে কোনো একটা 1 2 3 এভাবে দিয়ে ইউজার নেম দিতে পারেন। আমি ইউজার নেম দিলাম যে কোনো নাম দিয়ে দিতে পারি বা প্রতিষ্ঠানের নাম দিয়ে আমি দিতে পারি। হ্যালো ওয়ার্ল্ড 1 দিলাম, যাতে আমি মনে করি যে এটা হয়তো আর কারোর সাথে আশা করি মিলবে না। এখানে চেকমার্কে ইয়েস সেন্ড মি জেনারেলি ইউজফুল ইমেলস, আমাকে যদি প্রতিনিয়ত ইমেল পাঠাতে হয় আমি এটাতে চেকমার্ক করবো, আর যদি পাঠাতে না হয় তাহলে চেকমার্কে ক্লিক করবো না। কিন্তু এটাতে ক্লিক করতে হবে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড এন্ড এগ্রি, মানে আপনাকে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন এগুলোতে সাইন আপ করতে হবে, ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে বলছে দিস ইউজার নেম ইজ অলরেডি ইন ইউজ, অর্থাৎ এটা কেউ না কেউ ইউজ করছে এই ইউজার নেমটা। আমি এটা চেঞ্জ করে দিলাম, হ্যালো ওয়ার্ল্ড 2020 দিলাম। এখন এটা নিয়েছে, আমাদের যে অ্যাকাউন্টটা আমরা করছি সেই অ্যাকাউন্টের ইউজার নেম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড 2020। সবকিছু অপশন ঠিক আছে। আমার একটা ইমেল দেওয়া হয়েছে এখানে, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। সেভ করবো কিনা পাসওয়ার্ডটা এটা বলছে, আমি সেভ করি। প্রয়োজন আমাকে আর নাও দিতে হতে পারে। তো সেভ করার পর একটা ইমেল যাবে আপনার মেইলে, সেখানে আপনাকে ভেরিফাই করতে হবে, ভেরিফাই ইউর ইমেল টু প্রসিড। যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলে একটা মেইল গেছে, আমরা এখন মেইলটা চেক করে আসি। আমি একটা ইমেল দিয়েছি, তো ইমেলটা ভেরিফাই করার পর তারপর আমাদের অ্যাকাউন্টে কিছুটা সেট আপ করতে হবে, অ্যাকাউন্টটাকে আমাদেরকে সাজাতে হবে, অনেকগুলো কাজ আছে। আর এখানে আমি ইমেলটাতে ওপেন করি। এখানে আছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখানে দিয়েছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস টু কমপ্লিট রেজিস্ট্রেশন। জাস্ট ভেরিফিকেশনে ক্লিক করব। লগইন, আমার ইমেলটা দিয়ে লগইন করতে হবে। আমাদের অটোমেটিক্যালি ইমেলটা চলে আসছে, কন্টিনিউ দিয়ে করব। পাসওয়ার্ডটা দিতে হবে, আমি একটা পাসওয়ার্ড দিয়েছিলাম। কিপ মি লগড ইন, আমাকে লগইন রাখা, দিলাম, লগইনে দিলাম। তাহলে আমাদের ফাইবারের সাইন আপটা হয়ে গেছে। তো এখানে অনেকগুলো কাজ করতে হবে। জয়েন, সেভ করি, আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। স্যার ওখানে যে পাসওয়ার্ডটা, হ্যালো স্যার,
জি বলেন। স্যার ওখানে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওটা কি জিমেইলের পাসওয়ার্ড নাকি এখানকার নতুন করে একটা পাসওয়ার্ড? না, নতুন করে পাসওয়ার্ড। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে। যদি সাইন আপ উইথ জিমেল এটাতে ক্লিক করেন তখন আর নতুন করে পাসওয়ার্ড দিতে হবে না, জি স্যার। জিমেইলের পাসওয়ার্ডটাই হবে। আমি তো সাইন আপ উইথ জিমেল দিয়ে কেন জানি হচ্ছিল না, তো আমি নতুন করে ইমেল অ্যাড্রেস লিখে দিয়ে তারপরে দিয়েছি। জি তো স্যার এখানকার আমি নতুন করে একটা ইমেল পাসওয়ার্ড এখানে দিয়েছি। ঠিক আছে। জয়েন আপওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার। হাই হ্যালো। হাই হ্যালো মানে এখানে আসলে ফার্স্ট নেম হ্যালো দিয়েছিলাম, সেখানে ফার্স্ট নেমের জায়গায় হ্যালোটা আসছে। আর ইউজার নেম এটা কি পরবর্তীতে চেঞ্জ করা যাবে? না, ইউজার নেম কখনোই চেঞ্জ করা যায় না যে কোনো জায়গায়। ঠিক আছে, ইউজার নেম দেওয়ার সময় খুবই হুঁশিয়ার। আর সব জায়গায় আপনারা ইউজার নেম দেওয়ার সময় একই রকম দেবেন সব জায়গায়, যাতে আপনি কখনো ভুল না করেন। ইউজার নেম যদি আপনার নাম দিয়ে ইউজার নেম না নেয় তখন কিছু নাম্বার দিবেন 1 2 3, বা সালের নাম দিতে পারেন, বা অন্য কোনো ডট বা আন্ডারস্কোর হাইপেন এগুলো দিতে পারেন। তো মনে রাখার জন্য আপনি সালের নামটা দিতে পারেন বা কোনো 1 2 3 এ ধরনের নাম্বার দিতে পারেন। আচ্ছা, এখন আমরা কন্টিনিউ করব এই মেসেজটা আসার পর। ফিল আউট আওয়ার প্রোফাইল। আপনাকে প্রোফাইলটাকে ফিল করতে হবে, পূরণ করতে হবে। অ্যাকুরেটলি সাবমিট ইউর প্রোফাইল। তারপর আপনাকে আবার একটা মেল দেওয়া হবে উইদিন 24 আওয়ার্স, ওরা অ্যাকসেপ্ট করবে কিনা। তো স্টার্ট মাই প্রোফাইলে ক্লিক করলাম। আপনারা দেখেন যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফলো করতে হবে। গেটিং স্টার্টেড করার সময় এখানে আপনি চাইলে আপনার যদি এক্সিস্টিং লিঙ্কডইন প্রোফাইল থাকে এটা আপনি এখানে কানেক্ট করতে পারেন। তো লিঙ্কডইনে যা আপনার ডাটা আছে সব ডাটা এখানে চলে আসবে, এখানে আর নতুন করে অনেক কিছু করতে হবে না। লিঙ্কডইন কি সবার আছে প্রোফাইল? না স্যার। জি স্যার। লিঙ্কডইন এটা কি, আবার এটা কি বলেন তো? স্যার লিঙ্কডইন হলো যারা প্রফেশনাল, যারা কোনো হ্যাঁ, চাকরিজীবী ওদের একটা সোশ্যাল সাইট। অর্থাৎ অনেকটা বিডি জবসে আমরা যেভাবে অ্যাকাউন্ট করি ওখানে ওই ধরনের অ্যাকাউন্ট করে রাখার মতো এখানেও আপনি সোশ্যাল মিডিয়া বলতে পারেন, কিন্তু প্রফেশনাল সোশ্যাল মিডিয়া। ফেসবুকে তো জাস্ট অনলি হচ্ছে হাই হ্যালো চ্যাটিং এ ধরনের, এগুলোতে সীমাবদ্ধ। আর এখানে হচ্ছে আপনি কানেক্টিভিটি যাদের সাথে যত বেশি হবে এখানে আপনি রিজিউমি আপলোড করে রাখতে পারবেন, এখানে আপনাকে নক দিতে পারে। একটা বিডি জবস এর মতো আমাদের যে জব পোর্টাল ওয়েবসাইট আছে ওই ধরনের মতো। তো লিঙ্কডইনের যে জব পোর্টাল ওয়েবসাইট আছে ওইটার প্রোফাইল যদি আপনার থাকে ওইটা আপনি এখানে কানেক্ট করতে পারেন। তো আমাদের এখন আপাতত এটা নেই, আমরা ম্যানুয়ালি ফিল আউট করি, ফিল আউট ম্যানুয়ালি। তো আমাকে কয়টা স্টেপ পার করতে হবে? 2 of 11, 11টা স্টেপ পার করে যেতে হবে। হোয়াট ইজ দ্য মেইন সার্ভিস ইউ অফার? আপনি কি সার্ভিস দিতে যাচ্ছেন? তো ক্যাটাগরি, আপনি কি সার্ভিসে কাজ করবেন? আমরা ক্যাটাগরিতে ক্লিক করব, আমাদের সার্ভিসটা এখান থেকে খুঁজে নেব। ক্যাটাগরি আছে, আমরা নিশ্চয়ই অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং নিয়ে কাজ করব না, কিংবা অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস এগুলো নিয়ে কাজ করতে চাচ্ছি না। আমরা কাজ করতে পারি ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, সরি, আর আমরা কাজ করতে পারি আইটি এন্ড নেটওয়ার্কিং। এই দুটাই আমাদের কাছে, তিনটা আছে, ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাছাকাছি এটা যাচ্ছে। তারপর রাইটিং নিয়ে যারা কাজ করবেন আপওয়ার্কে তারা রাইটিং এ সিলেক্ট করতে পারেন, ট্রান্সলেশন নিয়ে যারা কাজ করবেন তারা ট্রান্সলেশন সিলেক্ট করতে পারেন। তো এখানে মোর অর লেস 10টার মতো ক্যাটাগরি আছে। তো আমরা যদি এখানে ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্লিক করি, তার আগে ছিল আমাদের অ্যাকাউন্টিং, ডাটা সায়েন্স, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ, এটা চেয়ে আমরা ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টে ক্লিক করলাম। তো এখানে আমাদের সাব ক্যাটাগরি আমরা পাচ্ছি কিনা দেখি। ই কমার্স ডেভেলপমেন্ট আমরা করতে পারি, করব না এখন। স্ক্রিপ্টিং, এখানে মোবাইল ডিজাইন, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আমরা এটা করব। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে ফ্রন্ট এন্ড, ওয়েবসাইটের ফ্রন্টটাকে আমরা ডিজাইন করে দেওয়া। সিএমএস ডেভেলপমেন্ট আমরা করব না। সিএমএস তো আমি আপনাদেরকে বলেছিলাম যে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে যারা কাজ করবে তারা এখানে ক্লিক করবে যে সিএমএস ডেভেলপমেন্ট। হ্যাঁ, এই পাশে আমাদের আছে
ওয়েব ডিজাইন, এই যে ওয়েব ডিজাইন আছে, ইউএক্স ইউআই ডিজাইন, এটাতেও ক্লিক করতে পারি, যেহেতু আমাদের ইউজার ইন্টারফেস ডিজাইন নিয়ে আমরা কাজ করব। ওয়েব ডিজাইন আমি আপনাদেরকে একদম ক্লাসের শুরুতে প্রথম দিকে তিনটা নিয়ে কথা বলেছিলাম যে আপনাদের কাজটা হবে মূলত ওয়েব ডিজাইন। কেউ এটাকে বলবে ওয়েব ডিজাইন, কেউ বলবে ইউআই ডিজাইন, আর কেউ বলবে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। যাই বলেন ঘুরে ফিরে একই কথা, প্রায় সেম। ইউআই ডিজাইন মানে বলেছিলাম যে ইউজার ইন্টারফেস ডিজাইন, আরেকটা হচ্ছে ইউএক্স মানে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন। এগুলো আপনাদেরকে এই ছোট ছোট বিষয়গুলো জানা থাকতে হবে, বিশেষ করে পরীক্ষার এমসিকিউর জন্য কিন্তু অ্যাটলিস্ট এগুলো জানা থাকতে হবে। এগুলো আমি সব বলেছিলাম একদম শুরুর দিকের ক্লাসে, মনে হয় বেসিক আইটি ক্লাসে বা ওয়েবসাইট ডিজাইনের প্রথম কয়েকটা ক্লাসে। ইউএক্স ডিজাইন মানে ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন। হ্যাঁ, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইন মানে ইউজাররা যে ধরনের ডিজাইন পছন্দ করে, ইউজারদের এক্সপেরিয়েন্সে যেটা বলে, ইউজাররা যদি আপনাকে বলে যে আমি ওইটা সাইট দেখেছি, ওই সাইটের মতো আমার সাইটটা করতে হবে, এটা এক্সপেরিয়েন্স। আর ইউআই ডিজাইন এটা নর্মালি বললাম। আর ইউআই ডিজাইন ইউজার ইন্টারফেস ডিজাইন, সবসময় দেখতে হবে যে মানে ইউজার ফ্রেন্ডলি, ইউজার কি ধরনের ইন্টারফেস পছন্দ করে, লেআউট, মোবাইল ফ্রেন্ডলি, ডেস্কটপ ভিউ, হ্যাঁ এই ধরনের আমরা ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারি। তো এটা আমরা করতে পারি, তিনটা আমরা এখানে ক্লিক করলাম। আর বাকিগুলোর মধ্যে আমাদের কোনোটাই তেমন একটা যাচ্ছে না। গেম ডেভেলপমেন্ট আমরা করি না, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে যারা ওয়েব ডেভেলপমেন্ট করে তারা, আর কোনোটাই এখানে আমরা কিন্তু আমাদের ক্যাটাগরিতে খুঁজে পাচ্ছি না। তো আমাদের ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের আওতায় তিনটা সাব ক্যাটাগরি খুঁজে পেলাম। হোয়াট স্কিলস ডু ইউ অফার ক্লায়েন্টস, আপনি ক্লায়েন্টকে কি স্কিল দিয়ে কাজ করবেন। আমাদের স্কিল কি আছে, আমাদের ফার্স্ট স্কিল আছে আমরা HTML পারি, এটা দিলাম। আমরা CSS পারি, তাও আবার CSS3, এটা দিলাম। আমরা বুটস্ট্র্যাপ পারি, বুটস্ট্র্যাপ দিলাম। আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন পারি, এটা দিলাম। এন্টার আপ টু 6 মোর স্কিলস, মানে 10টা পর্যন্ত, এখানে 4টা হয়েছে, আরো 6টা আপনি দিতে পারবেন। তো এগুলো যত বেশি দিবেন আপনার প্রোফাইলটাতে তত বেশি সমৃদ্ধি আসবে এবং বায়াররা আপনার প্রোফাইলটা খুঁজে পেতে সহজ হবে। এবং আপনাকে যে প্রতিদিন ফিডগুলো দেখাবে, নিউজ ফিড, যে জবের এই রিলেটেড ফিডগুলো আপনাকে দেখাবে। এই জন্যই খুবই ইম্পর্টেন্ট। আপনি তো একটা বিষয়ে কাজ করবেন ওয়েব ডিজাইন নিয়ে, কিন্তু আপনি যদি এখানে অন্য কোনো ক্যাটাগরি এখানে দিয়ে রাখেন তাহলে সেগুলো আপনার নিউজ ফিডে আসবে। তো প্রয়োজন নেই, আপনার এইগুলো থেকেই যাতে আসে। আমরা এখানে দিলাম আমরা পারি হচ্ছে PSD টু HTML, এটা দিলাম, 5টা হয়ে গেল। আমরা দিলাম যে কোয়েরি, এটা অনেক সহজ, ইজি টু লার্ন, আমরা দিলাম। কয়টা হলো? 6টা, আরো 4টা আপনি দিতে পারেন। তারপর ল্যান্ডিং পেজ নিয়ে কোনো কিছু আছে কি? ল্যান্ডিং পেজ, এটা দিলাম। তারপর আমি যদি বলি টেমপ্লেট, মেইন টেমপ্লেট, আচ্ছা এটা এখন দিব না, সবকিছু দিলে আমার কমপ্লেক্স হয়ে যাবে। আপাতত আমরা এখানে কয়টা হলো, আরো 3টে, 7টা দিয়ে দিলাম, ঠিক আছে, 7টা দিয়ে দিলাম। একটা দিই জাভাস্ক্রিপ্ট, স্যার জাভাস্ক্রিপ্ট এটা বলতেছিলাম। জাভাস্ক্রিপ্ট দিলাম। আর কি আপনাদের কোনোটা মনে পড়ছে? আমার তো মনে পড়ছে না। 8টা দিলাম। আর কি হতে পারে আপনারা শিখেছেন বা জানেন এমন স্কিল? কারো কি ধারণা আছে আপনারা জানেন?
এক্সেলের কাজগুলো ওগুলো কি দেওয়া যাবে, ওয়ার্ড প্রসেসিং এর কাজগুলো? যাবে, কিন্তু আমরা স্পেসিফিক একটা ক্যাটাগরিতে আমাদের মানে কাজটা দেখাতে চাচ্ছি। এখন আমরা যদি এমএস ওয়ার্ড এক্সেল এগুলো দিতে যাই তাহলে আমাদের সার্ভিসটা ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। মানে যারা অনলি ওয়েব ডিজাইনে খুঁজতে আসবে তারা যেন আমাদেরকে পায়, এবং আমাদের নিউজ ফিড গুলোতে আমাদের ওয়েবসাইট ডিজাইন রিলেটেড কাজগুলো যাতে আমরা পাই, এটার জন্য আমরা দিচ্ছি। এখন এখানে এমএস ওয়ার্ড দিলে এখানের সাথে মিলছে না, যে এখানে আমরা আছে মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আসলে এই এমএস ওয়ার্ডটা পড়ে না। এমএস ওয়ার্ডটা পড়ে হচ্ছে বিশেষ করে যারা ওয়ার্ড প্রসেসিং নিয়ে কাজ করে, অফিস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, ওই পর্যায়ে পড়ে। সেজন্য আমরা এখানে দিতে চাচ্ছি না। ডাটা এন্ট্রিও এখানের মধ্যে পড়ে না। ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট এটা ডাটা এন্ট্রিও এখানের মধ্যে এই ক্যাটাগরির মধ্যে পড়ে না আর কি। ওয়েব মোবাইল আমি বলছি এই ক্যাটাগরির মধ্যে পড়ে এমন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন মোবাইল সফটওয়্যার, এমন আবার আমরা জানি তা এর মধ্যে পড়তে হবে। হ্যাঁ, তো আরো যদি পরে আমাদের মনে আসে আমরা পরে অ্যাড করতে পারি। আপাতত আমরা 8টা অ্যাড করে দিলাম। আচ্ছা, আমি যখন ক্লাস কন্টিনিউ করছি আপনারা আমাকে একটু বলবেন যে যদি আমি এগুলো আগে দেখিয়ে থাকি তাহলে তো আর দেখানোর দরকার নেই। আপনারা কে যেন বলেছিলাম যে আমরা আগে এটা দেখিয়েছিলাম, আগে কি দেখিয়েছিলাম বলেন তো? না দেখাইছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে না দেখাইছেন। মনে হচ্ছে না স্যার, মনে হচ্ছে না, কিন্তু ওই আপু বলতেছে যে দেখাইছেন নাকি, আমার তো মনে পড়তেছে না। আচ্ছা, আশা করি দেখাইনি। আর যদি আপনারা বলেন যে দেখিয়েছি তাহলে এটা আর দেখাবো না, আমি এতটুকুতে স্কিপ করে অন্য জায়গায় চলে যাবো। ঠিক আছে, তাহলে আমরা স্কিল গুলোকে অ্যাড করে দিলাম, 8টা স্কিল দিয়ে দিলাম, তারপর আমরা নেক্সট ক্লিক করলাম। এক্সপার্টিস লেভেল, ফাইবার আপনাকে ভালো করে জানতে চাচ্ছে আপনি কোন লেভেল, বা যারা বায়ার আপনাকে যে কাজটা দিবে কোন একটা কাজে যখন আপনি বিড করবেন তখন বায়ার একটু করে আপনার প্রোফাইলটা দেখবে। অনেক সময় বায়ার কাকে দিয়ে কাজটা করাবে এই ধরনের একটা ক্রাইটেরিয়াও থাকে, চয়েস থাকে বায়ারের। এন্ট্রি লেভেল, যারা প্রথম একেবারে নতুন, আই এম রিলেটিভলি নিউ টু দিস ফিল্ড। ইমিডিয়েট, যারা হচ্ছে সাবস্টেন্সিয়াল এক্সপেরিয়েন্স, মোটামুটি কিছু এক্সপেরিয়েন্স তাদের আছে। আর এক্সপার্ট হচ্ছে তারা সবকিছু বুঝে, কম্প্রেহেনসিভ এন্ড ডিপ এক্সপার্টিস ইন দিস ফিল্ড। আমরা তো একেবারে নিউ না, আমরা ধরে নিচ্ছি আপনারা হচ্ছে ইন্টারমিডিয়েট, মানে মাঝারি পর্যায়ের। আপনারা একেবারে খুব এক্সপার্টও এখন বলা যাবে না, আর অনেক কিছু শেখার বাকি আছে। সেজন্য আমরা এখানে ইমিডিয়েটটাকে ক্লিক করব, সরি ইন্টারমিডিয়েটটাকে ক্লিক করব। ইন্টারমিডিয়েট এমনিতেই সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা ভালো, তাই না? আমরা মধ্যম পন্থাটা অবলম্বন করলাম, এটা হাদিস শরীফেও আছে সবসময় নাকি মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। আমরা মধ্যম পন্থা অবলম্বন করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। For at the schools you attend areas, আপনার স্কুল বা ইউনিভার্সিটি, ওরা স্কুল, আমরা ইউনিভার্সিটি বলি, কলেজ বলি, তো সবগুলোকে ওরা স্কুল বলে, যেটাই আপনি পড়েছেন। স্কুল মানে যে একেবারে আপনাকে প্রাইমারি স্কুল দিতে হবে তা না, এখানে স্কুল মানে আপনি ইউনিভার্সিটি দিতে পারেন। স্কিপ দিস স্টেপ, এই স্টেপটাকে আপনি আপাতত স্কিপ করতে পারেন। তো অ্যাড এডুকেশন স্কুল, আপনার ইউনিভার্সিটির নেমটা দিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েছেন বা যেই কলেজে পড়েছেন, তো আমি এখানে দিলাম এটা দিলাম। এরিয়া অফ স্টাডি, একটা সাবজেক্টের নাম দিবেন। স্যার আপনার তো ইউনিভার্সিটি, হ্যাঁ, বুঝি নাই। চিটাগং ইউনিভার্সিটি। হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ, আচ্ছা, একটা সাবজেক্টের নাম দিলাম। ডিগ্রি অপশনাল, এটা দিতেও পারেন, ব্যাচেলার্স বা আপনি দিলেন, এটা নিচ্ছে না, আমি পুরোটা লিখতে হবে, মাস্টার অফ
মাস্টার অফ কম্পিউটার এখানে আসে নাই, আমি যদি এখানে বুঝে একটা দিলাম, এটা আপনারা চেঞ্জ করে দিবেন, একটা দিলাম, এখানে যা আছে তা দিয়ে দিলাম, আচ্ছা ফিল আউট করে দিলাম। কখন থেকে কখন, ফ্রম টু, ফ্রম আমার ধরেন আমরা দিলাম 2019 থেকে, কিন্তু মাস্টার্স প্রোগ্রামটা 1 বছরের, 2020 দিয়ে দিলাম। প্রেসক্রিপশন অপশনাল, এটা ম্যান্ডেটরি না, দিতেই হবে। আপনি এখান থেকে এখানে লিখবেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই এমএসএস প্রোগ্রাম উইথ সোশ্যাল ওয়ার্ক, I have gained 4.5 out 3.5 out of 4। এই যে জাস্ট এগুলো একটু লিখে টিকে সুন্দর করে দিলেন। ডেসক্রিপশনটা আমি আর লিখছি না। সেভ অ্যান্ড অ্যাড মোর, এটা আরো কিছু আরো অন্যান্য স্কুল আরো অন্যান্য ডিগ্রি আপনি অ্যাড করতে পারেন, এখানে 3টা 4টা অ্যাড করতে পারেন, তো এগুলো আপনারা করবেন। আমি একটা দেখালাম। এরপরে সেভে ক্লিক করবেন, এখানে অ্যাড এডুকেশন করা যাবে। নেক্সট, এমপ্লয়মেন্ট, আপনি কোন জায়গায় জব করেন কিনা সেই এমপ্লয়মেন্টটা আপনি এখানে দিতে পারেন, অ্যাড এমপ্লয়মেন্ট। স্কিপ দিস স্টেপ, আমরা এটা এখন যেহেতু আমাদের কারো কোনো জব নেই, আমরা এটাকে এখন আপাতত স্কিপ করে দিই, স্কিপ দিস স্টেপ। বা ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনি কতটুকু ইংলিশ জানেন, এখানে 4টা স্টেজ আছে। বেসিক, কনভারসেশনাল, মোটামুটি কথা বলতে পারেন, ফ্লুয়েন্ট, খুব দ্রুত কথা বলতে পারেন, নেটিভ, একেবারে আপনি হচ্ছে ইংলিশের নেটিভ। হ্যাঁ, তো আমরা তো নেটিভ না, এটা মিথ্যা কথা হয়ে যাবে। আমরা ফ্লুয়েন্ট যারা আছে ফ্লুয়েন্ট দিবেন, আমি দিলাম কনভারসেশনাল, কথা বলা যায়। আরো ল্যাঙ্গুয়েজ এড করতে পারেন। তারপরে আপনি এখানে চাইনিজ, জাপানিজ এগুলো এড করতে পারেন। তারপর নেক্সটে ক্লিক করলাম, আমি দ্রুত দেখাচ্ছি। আওয়ারলি রেট, হোয়াট ইজ আওয়ারলি রেট? আওয়ারলি রেট মানে আপনি একটা রেট নির্ধারণ করে রাখতে হবে। ফাইবারের, আপওয়ার্কের একটা নিয়ম যে আপনি আপনার, আমরা যে এখানে ট্রেডিশনাল জবগুলা করি, আমাদের যে স্যালারি গুলা দেয় বাংলাদেশে, আমরা যে আমাদের লোকাল যে জবগুলো আমরা করি, সেখানে সিস্টেমটা হচ্ছে কখন মাস শেষ হবে, তারপরে তাও আবার মাস শেষের পরে 10 তারিখ চলে যাবে, 15 তারিখ চলে যাবে, তারপরে স্যালারি দিবে, অনেক সময় দিবে না। মানে একটা মানুষ 45 দিন কাজ করে ফেলবে, তারপর 1 মাসের স্যালারিটা পাবে। তো বাইরের বিশ্ব এতটাই ফাস্ট, ওরা মান্থলি স্যালারিতে বিলিভ করে না, ওরা হচ্ছে ইভেন উইকলিও না, আওয়ারলি, ডেইলিও না, এত ফাস্ট। আওয়ারলি আপনার কাজের পারিশ্রমিকটা দেওয়া হবে আওয়ারলি, প্রতি ঘন্টায় একটা কাজটাকে নির্ধারণ করা হবে। বাইরের কান্ট্রিতে এটা মেনটেন করা হয়। তো সে আওয়ারলি আপনার স্ট্যান্ডার্ডটা কত, তো এখানে টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি, আপনি একটা আওয়ারলি রেট এখানে দিতে হবে। তারপর আপওয়ার্ক একটা সার্ভিস ফি কেটে নেবে। আপওয়ার্ক সার্ভিস ফি সেটা হচ্ছে 20%, মানে আপনি যদি $100 আর্ন করেন, $20 কিন্তু আপওয়ার্ক খেয়ে ফেলবে, কেটে ফেলবে। হ্যাঁ, তারপর আপনি আর $80 পাবেন। এখন আওয়ারলি রেটটা কত দিবেন ধারণা আছে? প্রতি ঘন্টায় আপনার ইনকাম কত করতে চাচ্ছেন? কি বলছে? প্রতি ঘন্টায় 5,000 টাকা, তার বেশি না? টাকা বলবেন না, ডলারে বলেন তো, প্রতি ঘন্টায় কত ইউএস ডলার আপনারা আর্ন করতে চান? স্যার আমাদেরকে জিজ্ঞেস করলে তো আমরা অনেক বেশি বলবো। কিন্তু বেশি বললে সেটা বেশি হবে। আপনি এখানে প্রতি ঘন্টায় $1,000 দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেই প্রোফাইলটা আপনার ওই একেবারে আজীবন এভাবেই থেকে যাবে, কেউ এটাতে ভিজিট করবে না আর কি। হ্যাঁ, তো আপনি কত বেশি চান সেটা বড় কথা না, আপনাকে এমন একটা রেট দিয়ে রাখতে হবে যেটাতে বায়াররা আপনার প্রোফাইল থেকে ভয় না পেয়ে যায়। আপনার প্রোফাইলে যদি এত বেশি আর্নিং এক্সপেকটেশন দেখে, তো কখনোই আপনাকে কাজ দিবে না। উনি বলবে যে আমি তো বায়ার হচ্ছে কোটিপতি, আমার চেয়েও বিলিয়ন পতি হচ্ছে আমার ফ্রিল্যান্সার। হ্যাঁ, ওইটা মনে করে আপনাকে কাজ দিবে না, ভয় পেয়ে যাবে। তো সবসময় আমাদেরকে দেখাইতে হবে আমরা গরিব, এটা দেখাইতে হবে, আর ওরা হচ্ছে পয়সাওয়ালা। হ্যাঁ, তো গরিব মানে একেবারে সেই জন্য আমাদেরকে আওয়ারলি রেটটা আমাদেরকে, হ্যাঁ $8 দেওয়া যায়। হ্যাঁ ফাইন, ভালো বলছেন। তো $8 দিলে এটা ঠিক আছে, বা $10 দিয়ে দেখি আমরা, $10 মানে, কেননা আপনি দেখেন
আপনি যদি $100 দেন তাহলে 24 ঘন্টায় $2400 হয়ে যাবে, এটা তো আনবিলিভেবল। তো সেজন্য আপনি $10 করে দিয়ে দিলে আপনার 24 ঘন্টায় মানে ডেইলি কত হচ্ছে সেটা একটা হিসাব চলে আসবে, বা মান্থলি আপনার স্যালারি কত হবে এটা একটা হিসাব চলে আসবে। আবার এটা দেওয়া শুধু না, এটার উপর ট্যাক্সের বিষয় আছে, যখন বেশি হয়ে যাবে এটার উপর সার্ভিস চার্জ আছে। সেজন্য আমরা খুব বেশি না, আবার একেবারে খুব কমও না, আমরা এখানে দিয়ে দিচ্ছি $10। তো $10 দেওয়ার পর অটোমেটিক্যালি এখানে -2 দেখাচ্ছে, মানে $2 মানে 20% সার্ভিস চার্জ কেটে নেওয়ার পর আমাকে দেওয়া হবে $8। আচ্ছা, তো এটা আমরা দিয়ে দিলাম। তাহলে এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আমরা 10টা আপনারা আপাতত বিগিনার হিসেবে $10 দিবেন, তখন কাজে এক্সপার্ট হয়ে যাবেন তখন $20 $50 এভাবে করে বাড়িয়ে দিবেন আপনাদের রেটটা। নেক্সট, টাইটেল হবে আপনার ওয়েব, মোবাইল এন্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট। এখানে টাইটেল আপনি দিতে পারেন, আরো অন্য কিছু আপনি দিতে পারেন, যে না আপনার প্রোফাইলে এটা থাকবে রেসপন্সিভ ওয়েব ডিজাইনার। টাইটেল পার্সোনাল ওভারভিউ, হাইলাইট ইউর টপ স্কিলস এক্সপেরিয়েন্স। আপনার এক্সপেরিয়েন্সকে হাইলাইট করার জন্য কিছুটা ডেসক্রিপশন দিয়ে রাখতে হবে, যাতে আপনার এখানে পড়ে কিছু ধারণা পাওয়া যায়। হ্যাঁ, তো এখানে আমরা ফাইবারে যা লিখেছিলাম মনে আছে আপনাদের, তো এই ধরনের কিছু আমরা এখানে লিখি। 5000 ক্যারেক্টার আছে, অনেক লম্বা রচনা লিখে ফেলা যাবে এখানে আপনার সম্পর্কে। আমরা তো এখন রচনা লিখবো না, আমরা এখন লিখবো জাস্ট দ্রুত কয়েক লাইন লিখে ফেলি। যাই হোক, এইভাবে লিখতে গেলে আমরা অনেকগুলো লিখতে পারবো। আমি জাস্ট দেখানোর জন্য বা ফর্মটাকে ফিল আউট করার জন্য আমি একটু করে লিখলাম। লেখার পর এখানে আপনারা আরো লিখবেন, এটা স্কিপ করতে পারেন আপাতত। নেক্সটে ক্লিক করলাম। আপলোড করতে হবে ছবি, তো ছবি আপলোড করে দিবেন। একটা প্রোফাইল পিকচার, স্কিপ দিস স্টেপ, এটাকে আপনি আপাতত স্কিপও করতে পারেন। স্যার কিভাবে প্রোফাইল পিকচার দিতে হবে? আপনার প্রোফাইল পিকচার নিজস্ব ছবি, আপনার ছবি আর কি। হ্যাঁ, কোনো ওই ধরনের ছবি না, আকাশ বাতাস বা প্রাকৃতিক ছবি, এগুলো না। আপনার ছবি প্রফেশনাল লুক মনে হয় দেখতে, ওই ধরনের একটা ছবি আপনারা এখানে দিবেন। ঠিক আছে, তো অ্যাড এ প্রোফাইল ফটো দিয়ে দিবেন। এখানে দিয়ে দেন এটা প্রোফাইল ফটো। একটা ইমেজ সিলেক্ট করবেন, সিলেক্ট প্রোফাইল ইমেজ। এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি দিয়ে দেবেন। ক্রপ করে সেভ করবেন। আচ্ছা, ছবি দেওয়া হয়ে গেল, তারপর নেক্সটে ক্লিক করবেন। ওয়্যার আর ইউ বেসড, বাংলাদেশ আছে, স্ট্রিট অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। আপনার এগুলো দরকার হয় অনেক সময়, স্ট্রিট অ্যাড্রেস দিবেন। ফর এক্সাম্পল আমরা স্ট্রিট অ্যাড্রেস দিলাম যে
একটু মোটামুটি ডিটেইলে দিয়ে দিবেন। অ্যাপার্টমেন্ট দিতে পারেন। স্যার এটা কি আন্তাজি দিতে হবে যে বুঝি নাই? স্ট্রিট অ্যাড্রেস এটা আন্তাজি দিব যে নাকি? না না না, অরিজিনাল আপনার যেটা যেটা আছে সেটাই দিবেন। ভাই আপনার এরকম যেখানে রুট লিখবেন। নাম্বার তো জানি না। হ্যাঁ স্যার এটা কি আপনার বাসার অ্যাড্রেস? না না, এটা আমার বাসার অ্যাড্রেস না, তবে ওয়ান্স আপন এ টাইম এটাতে ছিলাম, এখানে ছিলাম আমরা, কিন্তু এখন তো নেই। তো বরপুলের আপনারা দিকে ছিলেন মনে হয়। হ্যাঁ বরপুলের দিকে ছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ চিনি, হ্যাঁ ওখানে চিনি। স্যার আমাদের তো রুট নাম্বারটা আমার নাই, আমরা কিরকম লিখবো? আপনি এমন একটা অ্যাড্রেস দিবেন যেই অ্যাড্রেসে অ্যাটলিস্ট কোনো চিঠি আসবে। ইভেন আপনারা যখন, আমি তো আপনাদেরকে হয়তো ওগুলো দেখাবো, পেমেন্ট মেথডের জন্য যে মাস্টার কার্ডের অ্যাপ্লিকেশন বা অন্যান্য যেখানে এরকম যত জায়গায় আপনি, বিশেষ করে আপনারা আরো অনেকগুলো অ্যাকাউন্ট করতে হবে অনেকগুলো জায়গায়, তো দেখা যাবে যে ম্যান্ডেটরিলি আপনাকে অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা বিষয় থাকে। কিছু কিছু অ্যাকাউন্টে অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা বিষয় থাকে, আপনি যে এই জায়গা থেকে অ্যাকাউন্টটা করছেন। কারণ এখানে এখন এইগুলো নিয়ে অনেকে ফ্রড করে, অনেকে স্ক্যাম করে, এই জন্য আসলে অ্যাড্রেস। হ্যাঁ স্যার পোস্ট কোডটা দিয়ে দিলে তো হয়, মানে এলাকার যে পোস্ট কোডটা ওটা দিয়ে দিলে হয় আপনার ঠিকানার সাথে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো দিতে হবে। তো আপনারা গুগলে সার্চ করবেন, আপনি যেই থানাতে আছেন, ধরুন আপনি ইয়াতে আছেন, পাঁচলাইশ থানাতে আছেন, তো আপনি গুগলে লিখবেন পাঁচলাইশ থানা জিপ কোড বা পোস্টাল কোড দিলে আপনার এরিয়াটা দেখাবে, ওইটা আপনারা জোগাড় করে রাখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডে যেরকম ঠিকানা আছে সেই ঠিকানাটাও এখানে দিতে পারেন, এক্স্যাক্টলি যদি সেটার সাথে মিল থাকে। বিশেষ করে মেইলিং অ্যাড্রেস, অর্থাৎ যে ঠিকানায় আপনাদের চিঠি আসবে, তো সেই জন্য এগুলো আপনারা জেনে নেবেন। আপনাদের বাসার হোল্ডিং নাম্বার কত, প্রত্যেকটা বাসায় একটা হোল্ডিং নাম্বার থাকে, বিল্ডিং এর নাম থাকে, অ্যাপার্টমেন্টের নাম থাকে, রোডের নাম থাকে, এলাকার নাম থাকে। তো অ্যাড্রেস দেওয়ার সময় সবসময় নিচ থেকে আসে। প্রথমে আপনার একেবারে শুরুতে হবে বাসার নাম্বার, কত ফ্লোরে আছেন, হ্যাঁ, তারপরে হচ্ছে বাসাটা কোন রোডে আছে, তারপরে সেই রোডটা কোন থানায় আছে, সেই থানাটা কোন জেলায় আছে বা উপজেলায় আছে, সেই জেলাটা কোন দেশে আছে। এভাবে করে কিন্তু অ্যাড্রেসের ধারাবাহিকতাটা হয় আর কি। হ্যাঁ, এভাবে করে আপনারা দিবেন। এটা অনেক জায়গায় কাজে লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক জায়গায় অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আপনাকে এভাবে করে দিতে হবে। তো অ্যাপার্টমেন্ট বা সুইট, আমি অ্যাপার্টমেন্ট দিয়ে দিলাম একটা অ্যাপার্টমেন্টের নাম্বার, যে এটা দিয়ে দিলাম যাতে একদম আমার বাসায় এই রোড নাম্বার 3-তে C3 ব্লকে এই আমাদের এখানে চলে আসে। এটা করে আপনাদেরকে দেখালাম আর কি। অ্যাপার্টমেন্ট সিটি, চট্টগ্রাম দিলাম, স্টেট বা এটা বাংলাদেশের রাষ্ট্রের জিপ কোড আর পোস্টাল কোড। তো আমাদের পুরো চট্টগ্রামের জিপ কোডটা হচ্ছে এমনিতে 4000, আর এক একটা থানা অনুযায়ী কোন জায়গায় 4212, 4203 এভাবে করে আসে। আমি দিলাম ধরেন 4203, এটাতে দিলাম। আপনারা জিপ কোড, হোয়াট ইজ মাই জিপ কোড বা আপনার এরিয়াকে সার্চ করে জিপ কোডটা খুঁজে নেবেন। তো এগুলো পারবেন তো নাকি? জি পারবো। এটা অ্যাড্রেসের বিষয়গুলো সুন্দর করে দিয়ে দিবেন, আর যা দিবেন এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রয়োজনে, যাতে সব জায়গায়। হ্যাঁ স্যার স্টেট প্রোভাইসি ডট মানে প্রভিন্স, আমাদের দেশে তো প্রভিন্স নেই, বিভিন্ন দেশে প্রভিন্স, প্রদেশ আছে, ইন্ডিয়াতে প্রদেশ আছে, ইউনাইটেড স্টেটসে প্রদেশ আছে, চায়নাতে আছে। তো আমাদের দেশে যেহেতু নেই, আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখবো, সামনে বি আসছে উঠে গেছে, মানে বাংলাদেশ। প্রভিন্স যা, স্টেট যা, আমাদের কান্ট্রি তা। আমাদের শুধু কান্ট্রি আছে, স্টেট নাই। হ্যাঁ, আমাদের কি আছে? কান্ট্রি আছে, আমাদের স্টেট, হ্যাঁ অঙ্গরাজ্য পুরো নাই আমাদের। হ্যাঁ, যেমন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওদের 50টা অঙ্গরাজ্য আছে, ভারতে অনেকগুলো অঙ্গরাজ্য আছে, আমাদের কোনো অঙ্গরাজ্য নেই, আমরা শুধু বাংলাদেশ একটাই। তো আমরা কিছু সিলেক্ট করলাম না, অটোমেটিক্যালি এটা আমরা বি উঠে গেছে এখানে। তো এইগুলা দেওয়ার পর আপনার এটাকেই খুব বেশি ভালোভাবে ফোকাস করবেন, এমন অ্যাড্রেস দিবেন, জাস্ট এরকম লিখবেন না যে হালি শহর ব্লক, বাস এটা লিখে দিলে হবে না। আপনার ফুল রোড নাম্বার, তারপর লেন নাম্বার যা যা থাকে, আপনার একটা মানে মেইলিং অ্যাড্রেসে যা যা থাকে, যেটাতে চিঠি আসে,
সেরকম একটা অ্যাড্রেস দিয়ে রাখবেন। অনেকগুলো অ্যাকাউন্টে আবার ভেরিফিকেশনের জন্য আপনি একটা অ্যাড্রেস আন্দাজে দিয়ে দিলে হয় না, সেটার সাথে একটা ফাইল আপলোড করতে হয়, মানে আপনার ইউটিলিটি বিল, হয়তো এটা হতে পারে ইলেকট্রিসিটি বিল বা ওয়াসার বিল, আপনার বাসার, হ্যাঁ, এই ধরনের কিছু একটা অনেকগুলো জায়গায় এটা সাবমিট করতে হতে পারে। তো এগুলো হচ্ছে পরে, আপনারা জাস্ট আগে এই ধরনের আপনাদের অ্যাকিউরেট যে অ্যাড্রেসটা আছে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, তো এখন নেক্সটে ক্লিক করলাম, এগুলো শেষ, আর দেখানো লোকেশন আমরা শেষ, 10 নাম্বার স্টেজে আছি, আরেকটা বাকি আছে। নেক্সট ক্লিক করলাম। ফাইনালি ফোন নাম্বার দিতে বলতেছে, এখন ফোন নাম্বার দিতে হবে। সবগুলো দেখেন আমাদের মার্ক হয়ে গেছে, শুধু এমপ্লয়মেন্ট এটা আমরা এটাতে ক্লিক করিনি, এটা সেজন্য ঝাপসা হয়ে আছে, এটাতে আমরা কোনো কিছু করি, আর সবগুলো কিন্তু আমরা পূরণ করে আসছি। এখন ফোন নাম্বার এটা দিতেই হবে। দেখেন এখানে কিন্তু বরাবর সেটা আপনার কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা হবে, ক্লায়েন্টকে এই ফোন নাম্বারটা দেওয়া হবে। হ্যাঁ, তো ফোন নাম্বার এখানে দেখেন স্কিপ দিস স্টেপ, এটা কিন্তু নাই, ফোন নাম্বার আপনাকে তাহলে দিতেই হবে। তো একটা ফোন নাম্বার আমরা অ্যাড করি। এখন তো আমার একটা ফোন নাম্বার দেওয়া আছে, জানি না এখানে আসলে নিবে কিনা। তারপরে আমি যদি দেখি +80 দেওয়া আছে, এটা দিলাম, প্রিভিউ প্রোফাইল দিলাম। স্যার +8808 কি বাংলাদেশের কোড নাম্বার? হ্যাঁ, +80 হচ্ছে বাংলাদেশের কোড নাম্বার। লুকিং গুড। হ্যাঁ, তাহলে আপনার সবগুলো হয়ে গেছে, এখন সাবমিট করতে হবে, সাবমিট প্রোফাইল। ঠিক আছে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর আমাদের প্রোফাইল কিন্তু চলে আসছে মাই ফিড। এখন আমাকে অলরেডি নিউজ ফিড দেখাচ্ছে, মানে আমার এখন অ্যাভেলেবল জবগুলো আমি দেখতে পারবো, এখানে কি কি জব অ্যাভেলেবল আছে। আমার পাশে এগুলো দেখাচ্ছে, আমার যে ক্যাটাগরি সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, দেখেন ফিড দেখাচ্ছে আমাকে। এই একজন বায়ারের এক একটা পোস্ট এখানে দেখাচ্ছে। বিডি জবস আমরা যেভাবে পোস্টগুলো দেখতে পারি সেই পোস্টগুলো দেখাচ্ছে। এডিট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড টেমপ্লেট একজনে পোস্ট দিয়েছে যে একটা ফ্রন্ট এন্ড টেমপ্লেটকে এডিট করতে হবে। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না, কে বলছে? ইমন জকর। সবাই কি বলেন? হ্যাঁ স্যার আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে যেন দেখতে পাচ্ছে না, মেসেঞ্জারে বলতেছে চক্রবর্তী। চক্রবর্তী স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? আমার তো স্ক্রিন শেয়ার আছে। এডিট ফ্রন্ট এন্ড, হ্যাঁ চক্রবর্তী নেটওয়ার্ক প্রবলেম হবে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। স্যার এখানে লোকেশন ইন্ডিয়া দিছে, যে ওরা কি ইন্ডিয়া থেকে দিছে? আচ্ছা, হ্যাঁ, সবগুলো নিয়ে কথা বলতেছি। তো আমাদের নিউজ ফিডে যাদেরকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেকশনে দেখেন এগুলো হচ্ছে এক একজন বায়ার, প্রত্যেকজনে আমাদেরকে জবগুলো দিচ্ছে। জব এখানে দেখেন, জবের অভাব নেই। আমরা বলি জবের অভাব, আনএমপ্লয়মেন্ট সমস্যা, কত কিছু বলি, কিন্তু এখানে দেখেন জবের অভাব নেই, জব আপনাকে খুঁজতেছে এখানে। হ্যাঁ, এখানে আমরা একটু রিসার্চ করি। ইন্ডিয়া মানে উনি হচ্ছে ইন্ডিয়ার একজন বায়ার। ইন্ডিয়াতে একজন বায়ার আছেন যার কিনা একটা ওয়েবসাইট লাগতেছে, এটা উনি এখানে লিখে দিছে। আর এখানে হচ্ছে ওনার রেটিং আমরা দেখতে পাচ্ছি, ওনার রেটিং আছে, অনেক ভালো একটা রেটিং আছে। তাহলে আমি যে এই যে বায়ারের প্রোফাইলটা অ্যাট এ গ্ল্যান্স আমি কেন দেখতে পাচ্ছি, এবং দেখে আমি কিন্তু এখানে জবটাতে অ্যাপ্লাই করব কি করব না এটা কিন্তু আমি ঠিক করতে পারছি। একই সাথে আমাকে বায়ারের রেটিং দেখাচ্ছে, এবং বায়ার যে পেমেন্ট করে সেটাও কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে এখানে আপওয়ার্ক কি লিখে দিছে, পেমেন্ট ভেরিফাইড। ওনার পেমেন্টটা ভেরিফিকেশন আছে, উনি পেমেন্ট না দিয়ে কিন্তু যেতে পারবে না, পেমেন্ট আমাকে দিতেই হবে। যেমন ধরেন ব্যাংক, আমরা যে ব্যাংকে যাই না,
তো ব্যাংকে যারা ব্যাংকের মালিক তারা কিন্তু একটা কি দিতে হয় সরকারকে, বলেন তো এটা কি বলে? সরকারকে একটা দিতে হয়। হ্যাঁ, ট্যাক্স ট্যাক্স না না ট্যাক্স না, ব্যাংক ওপেন করার সময়, ব্যাংকের বিজনেস করার সময় সরকার একটা জামানত দিতে হয়। জামানত জামানত হ্যাঁ, এটা 500 হচ্ছে কোটি টাকা 500 কোটি টাকা 500 কোটি টাকা বা ডলার যাই হোক, এই ধরনের একটা জামানত দিতে হয় যাতে উনি গ্রাহকের টাকা খেয়ে চলে যেতে না পারে, তাই না? এটা হচ্ছে সরকারি সিস্টেম। এখানেও আপনি কাজ করে ফেলবেন সারাদিন, কারণ কাজ করার পর যদি আপনাকে পেমেন্ট না করেন তাহলে ওনাকে কে ধরবে? উনি তো নাই। সেজন্য আপওয়ার্ক কি করেছে, ওনার থেকে জামানত নিয়েছে বা ওনার থেকে এই ধরনের কোনো সিস্টেম করেছে, ওনার পেমেন্টটা ভেরিফিকেশন আছে। আপনারা দেখবেন এমন কিছু আছে যাদের পেমেন্ট ভেরিফিকেশন নাই, আমি আপনাদেরকে দেখাই। এখানে সবগুলোই পেমেন্ট ভেরিফাইড দেখাচ্ছে, কিছু কিছু দেখবেন যে পেমেন্ট আনভেরিফাইড বা এই ধরনের দেখাবে। সবগুলো ভেরিফিকেশন গুলো আসছে। এই যে দেখেন, এই যে এটা দেখতে পাচ্ছেন ওয়েব পেজ ডিজাইন, উনি ইউনাইটেড স্টেটস এর একটা বায়ার, এখানে পেমেন্ট আনভেরিফাইড। দেখেন ওনার কোনো রেটিংস নাই, নো ফিডব্যাক ইয়েট, কেউ ওনাকে ফিডব্যাক দেয় নাই, পেমেন্টও ভেরিফিকেশন না। তাহলে এটা কিন্তু আমরা রিস্কে আছি, মনে হচ্ছে ওয়েব ডিজাইন দিছে আমি পেরে যাব। উনি কি বলতেছে, উই আর in need of a web page developer that has to be has the ability to set up a video। উনি বলতেছে আপনাকে একটা ওয়েব পেজ বানাতে হবে যেটাতে একটা ভিডিও সেট আপ করতে হবে, সেটা তো আমরা পারি। আপনি এটা পারি বলেই সাথে সাথে এটা যদি ক্লিক করে দেন বা এটাতে ভিডিও করে দেন, হয়তো আপনাকে কাজ উনি করিয়ে নেবে, কিন্তু হয়তো মাগার টাকা কিন্তু দেবে না। হ্যাঁ, তো এখন আমাদেরকে তো পেমেন্টও পেতে হবে, তো আমরা কেন এটাতে ক্লিক করবো না? আমরা এখানে ক্লিক করবো না, কেন এখানে ভেরিফিকেশনে। টাকা লাগবে তারপরে গিয়ে কাজ। হ্যাঁ আমাদের তো আগে টাকা লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এত কাহিনী কেন করছি? আমাদের তো টাকা লাগবে অ্যাটলিস্ট, আমরা সার্ভিস দিব, কিন্তু আমাদেরকে তো পেমেন্ট দিতে হবে ওদেরকে। আমরা কেন শুধু শুধু করবো? আমরা তো এমনি করবো না। তো এভাবে দেখবেন যে উনি একটা কাজের পোস্ট দিয়েছে, সেটাতে সবকিছু দেওয়া আছে, ইউনাইটেড স্টেটস এর একটা বায়ার। তো এমনও হতে পারে উনি একজন ফেক বায়ার, বা আপনার অ্যাকাউন্ট একটা বায়ার হিসেবে খুলে রেখেছে, পোস্টও দিয়ে দিয়েছে, এরকমও হতে পারে। যেমন এটা ইন্ডিয়ার একজন বায়ার, হ্যাঁ, ইন্ডিয়ার বায়ার, উনিও দেখাচ্ছে কি পেমেন্ট আনভেরিফাইড। উনি কিন্তু কাউকে এখনো পর্যন্ত পেমেন্ট দেয় নাই, পেমেন্ট মানে ওনার পেমেন্ট ভেরিফিকেশন নাই। আর স্পেন্ড $0, উনি এখন 1 টাকাও খরচ করে নাই। কোথায়? এই আপওয়ার্ক মার্কেট প্লেসে, মানে কোনো ফ্রিল্যান্সারকে উনি এখনো পর্যন্ত টাকা দেয় নাই। তাহলে আমরা কি এই কাজটা করব? না স্যার, কখনোই না। আপনারা যদি শখের বসে করতে চান, টাকা চান, তাহলে এটাতে ক্লিক করতে পারেন, সমস্যা নেই। তারপর দেখেন উনি কি দিছে, নিড ল্যান্ডিং পেজ ডিজাইন ফর অ্যান ইভেন্ট। একটা ইভেন্টের জন্য ওনাকে ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে হবে। উনি দেখেন বাজেট দিয়ে দিয়েছে, একটা ল্যান্ডিং পেজ বাজেট করে দিবেন $200 পেয়ে যাবেন। 6 hours ago পোস্টটা করেছে, কিছুক্ষণ আগে, 6 ঘন্টা আগে। তো $200 দিয়ে দিবে, আমার আকর্ষণীয় অফার মনে হচ্ছে, কিন্তু ওনার পেমেন্ট তো কি নাই, ভেরিফাইড না, আর উনি একটা টাকাও কিন্তু স্পেন্ড করে নাই, দেখাচ্ছে জিরো স্পেন্ড। অস্ট্রেলিয়া থেকে আসছেন উনি। তো আমরা যদিও মনে হচ্ছে যে এটা আমরা পারবো, ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবো। I need a landing page designed for a series of educational events। একটা শিক্ষা কার্যক্রমের একটা ইভেন্টের জন্য আর একটা ল্যান্ডিং পেজ লাগবে। তো দরকার নেই আমার এই ল্যান্ডিং পেজের, আমাকে কোনো টাকা দেওয়া হবে না। তার চেয়ে ভালো আমরা প্রথম দিকে আবার যাই, যেখানে আমরা করবো নিউজ ফিড, আমরা এগুলো পাবো। এই যে আমরা প্রথম পেজ আবার আসলাম, কোথায় গেল? ফাইন্ড ওয়ার্কে যাবেন। তাহলে আমরা দেখেন এগুলো নিয়ে অ্যানালিসিস করতেছি, কাজ তো করবো আমরা পরে, আগে জাস্ট পরিচিতিগুলো আমরা করে নিচ্ছি, আমাদের কি কি জানা দরকার এখানে। অনেকটা মানে ফেসবুকে আমরা যেরকম নিউজ ফিড গুলো দেখি, এখানে তো আমরা অনেক কিছু আজে বাজে অনেক কিছু দেখি। এখানে শুধু আপনি জব গুলোই দেখবেন, এখানে আর অন্য কিছু দেখবেন না। আচ্ছা, আমরা এখন আরেকটাতে যাই, যেমন এটা পেমেন্ট আনভেরিফাইড। আমরা একটা ভেরিফাইড একটা ইজি একটা কাজ আমরা যাই। স্যার আনভেরিফাইড আমরা তো যেটা ভেরিফাই করবে, যেটাতে টাকা পেমেন্ট করবে, ওইটা থেকে অন্য ধরনের ফ্যাক্ট থাকতে পারে।
হ্যাঁ, আমরা সবগুলো নিয়ে আলোচনা করবো, আরো কি কি ফ্যাক্ট থাকতে পারে। সবগুলো স্যার দেখে আমাদের সাথে যেটা সুইট করবে সেটাই আমরা ক্লিক করব। আচ্ছা, দেখি আমরা ওয়েবসাইট ফর এ মডারেট ওয়েবসাইট লুকিং ফর এ গ্রেট ডিজাইনার। আমাদের গ্রেট ডিজাইনার দরকার নেই। স্যার এখানে বলেন। 7K দিছে, সেটা মানে কি? 7K আচ্ছা, স্প্যান। উনি দেখেন, আচ্ছা পাইছি। উনি বলতেছে ওনার টাইটেলটা হচ্ছে ল্যান্ডিং পেজ ইন স্প্যানিশ। স্প্যানিশ ভাষায় ওনাকে একটা ল্যান্ডিং পেজ করে দিতে হবে ফর, ওনার একটা ল ফার্ম আছে, সেই ল ফার্মের জন্য ওনাকে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দিতে হবে, এবং সেটা তাও আবার স্প্যানিশ ভাষায়। হ্যাঁ, 7K স্প্যান্ড। উনি অলরেডি এতটাই পুরনো বায়ার, এখানের ট্রাস্টেড, অলরেডি $7,000 উনি খরচ করে ফেলেছেন, বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে উনি পেমেন্ট গুলো দিয়েছেন এভাবে। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে উনি কিন্তু অনেক পয়সাওয়ালা বায়ার, আমরা ওনাকে নক করতে পারি। ঠিক আছে, প্রপোজালস 5 to 10 স্যার স্প্যানিশ তো আমরা জানি না, হ্যাঁ স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ তো আমরা জানি না। আচ্ছা, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ না জানলেও আমরা তো গুগল জানি, আমরা যা কন্টেন্ট লিখবো সবগুলো আমরা স্প্যানিশে ল্যাঙ্গুয়েজ গুলাকে কি করে ফেলবো, ট্রান্সলেট করে ফেলবো। হ্যাঁ, যা উনি কন্টেন্ট দিবে, আর্টিকেল দিবে বা যা যা দিবে সবগুলোকে আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে কি করবেন, গুগল না ট্রান্সলেট করে ওখানে বসাই দিব। হ্যাঁ, আমরা এখানে, আপনারা এখানে যাবেন যে স্প্যানিশ গুগল ট্রান্সলেটে যাবেন। ট্রান্সলেটে যাওয়ার পর আপনি এখানে ইংলিশ। প্রথমে ইংলিশ কোথায় আছে, ইংলিশ, আর এখানে দিবেন স্প্যানিশ। অর্থাৎ আপনি এখানে স্প্যানিশ কোথায় আছে, তার উপরে ঠিক আছে, ইংলিশ থেকে স্প্যানিশ। আমাদের ওনার ওয়েবসাইটের যে কন্টেন্ট গুলো থাকবে, ধরেন ওনার কন্টেন্ট হচ্ছে এটা, ধরুন ওনার ওয়েব পেজে লেখাগুলো আছে, কপি করলাম, কপি করে ওনার ওয়েবসাইটের লেখাগুলো আমি এখানে পেস্ট করে দিলাম, আর স্প্যানিশে দেখেন সাথে সাথে কনভার্ট হয়ে গেছে। সলিসিট সলো এ ট্রাভেল ডিস আপ টু লাস্ট প্রেজেন্ট টেন্স নো, কি লিখছে দেখছেন, বুঝতে পারছেন কিছু? না স্যার, কিছু বুঝতেছি না। ওয়াও, এখানে একটা ওয়ার্ড আছে তোমার, আমাদের বাংলা একটা ওয়ার্ড খুঁজে পাইছি। ঠিক আছে, ওড্রা তোমার নুয়েস্ট্রা ডিভিট্রিয়া আইডেন্টিটি, এটা দাঁত ভেঙে যাবে। ঠিক আছে পড়তে। হ্যাঁ, তাহলে স্প্যানিশে কি হয়ে গেল, তারপর এটা আমি এখান থেকে কপি করে নিয়ে, কপি ট্রান্সলেশন কপি করে নিয়ে আমি ওয়েবসাইটে বসাই দিব, তাহলে তো হচ্ছে। তাহলে এইভাবে করবেন। স্যার আপনি তো যেগুলো সবকিছু পারেন, তাহলে তো স্যার আপনার জন্য অনেকগুলো জব। আপনারাও পারবেন শিখতে শিখতে। এগুলো হ্যাঁ, আপনি করেন না এগুলো? আসলে একসাথে তো অনেকগুলো করা হয় না, আমি যেটা করি সেটা নিয়েই থাকি আর কি, এখন একই সাথে অনেকগুলো করা হয় না। ঠিক আছে, এটা দেখবেন আপনিও যখন যে ইচ্ছে করলে কত দিক থেকে টাকা আর্ন করতে পারেন। হ্যাঁ, আপনি স্যার ইচ্ছে করলে কত দিক থেকে টাকা আর্ন করতে পারেন, সমস্যা নেই। মানে জব আপনাকে খুঁজতেছে স্যার, আমরা তো জব খুঁজতেছি, কিন্তু জব আপনাকে খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, না না, এটা মনে হচ্ছে আল্লাহ সবাইকেই আসলে ক্ষমতা দিছে, আর সবার দ্বারা সবকিছু করা সম্ভব। মানুষের যে হিউম্যান ব্রেইন, এটা আপনারা জানেন যে কত একটা হিসাব আছে, কত 1 ট্রিলিয়ন মেবি এটার স্টোরেজ ক্ষমতা মানুষের ব্রেইনের, তাই না? এবং বিজ্ঞানীরা এটা কি করেছেন, ফাইন্ড আউট করেছেন অনলি 10% মানুষ এটাকে ইউজ করে, আর 90% ইউজ করতে পারে না। তারপর 10% এর চেয়ে সবচেয়ে বেশি ইউজ করতে পেরেছেন কে? আইনস্টাইন, না?
হ্যাঁ স্যার। স্ট্যান্ড ইউজ করতে পেরেছেন, আর ইন্ডিয়ান আরেকজন নাগরিক আছেন উনি ইউজ করতে পেরেছেন। তো আসলে এটা মানে কথা না, এটা আপনিও পারবেন, সবাই পারবে। মানে আল্লাহ আমাদেরকে যে ক্যাপাসিটিটা দিয়েছে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আসলে আমরা লেজি, এতটাই লেজি আমরা করি না অনেক সময়, বা করতে চাই না, আমরা চিন্তা করি না, সেজন্য আসলে এটা হয়ে ওঠে না। তা আপনিও পারবেন একই সাথে মাল্টিপল ওয়েতে আপনি কাজ করতে পারেন। আপনার ব্রেনকে যত টুকু পারা যায় আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে আপ টু ইউ, সম্পূর্ণ আপনি একটা দিনকে কিভাবে ইউজ করবেন এটা হচ্ছে আপনার উপর নির্ভর। একটা দিন সবার জন্যই সেম যাবে, সবার জন্যই আজকে সূর্যটা উঠবে, আজকে সূর্যটা উদিত হবে, কিন্তু এই দিনটাকে, সময়টাকে কাজে লাগিয়ে কে কি করতে পেরেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখেন একই সাথে কেউ হচ্ছে সকাল ভোর হওয়ার সাথে সাথে বের হয়ে যাচ্ছে, আবার কেউ দিনের 11টা বাজছে তো এখনো ঘুমে আছে, এমন আছে না? তো আসলে এটাই আর কি, আপনার মানে মানুষ হচ্ছে টাইমের ইউজ তারা কতটুকু করতে পারে এটাই হচ্ছে মানে দেখার বিষয় আর কি। আর এখানে মানুষের নিজস্ব কোনো ক্ষমতা নেই, এটা আসলে মানুষের ক্ষমতা হচ্ছে গড গিফটেড, আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন সেটাকে ইউজ করা হচ্ছে বড় কথা। মানুষ ইউজ করলে অনেক কিছু করতে পারে। চেষ্টা, ট্রায়াল, এইগুলা ট্রায়াল অ্যান্ড এরর, আমি আগেই বলেছিলাম আপনার ভুল হবে, ট্রায়াল করবেন, ভুল হবে, ট্রায়াল করবেন, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আপনি একটা সময় অনেক জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো আসলে মূল কথা হচ্ছে এটাই, যে আপনারাও পারবেন, এটা কোনো বিষয় না। হয়তো এই জিনিসগুলো আমি আপনাদের আগে থেকে দেখেছি, সেজন্য আমি হয়তো একটু এগিয়ে আছি, হতে পারে। এমনও হতে পারে আমি এখন থেকে এগুলো স্টপ করে দিয়ে আগামী 3 বছর পর আপনি আমার চেয়ে এগিয়ে যাবেন, এটাই আমি দেখেছি। ঠিক আছে? তো যারা প্র্যাকটিসে থাকবেন, এইগুলো নিয়ে থাকবেন, এইটার জগৎটা আসলে অনলাইন জগৎটা এতটাই ব্রড যে এখানে আসলে আমি যে কথাটা কিছুক্ষণ আগে বলেছিলাম সেটা আসলে অনেকটা মানে মিথ্যা না, যে এখানে জব আপনাকে খুঁজবে। অনলাইনের এরিয়াটা এতটাই, স্কোপটা এতটাই বেশি যে এখানে আপনি কাজ করে মানে শেষ করতে পারবেন না, এই ধরনের কাজ এখানে আছে। এই যে আমরা দেখছি এই যে নিউজ ফিড, আমরা শুধু একটা ক্যাটাগরিতে দেখছি, এত নিউজ ফিড, এত এত কাজ আছে, এগুলো তো মানুষকে দিয়েই তো করাচ্ছে, এগুলো তো আর রোবট দিয়ে করাচ্ছে না, তাই না? এগুলো তো আপনাদের মতো আমাদের মতো মানুষ যারা কাজটাকে স্কিলটা অর্জন করেছে তারাই কাজটা কিন্তু কাজ করছে বলেই তো সাইটগুলো এখনো রান আছে। এবং আজ থেকে এই যে আপওয়ার্ক সাইটটা আজ থেকে 10 বছর 15 বছর পর্যন্ত চলছে, প্রচুর কাজ কিন্তু হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, তো এখন আপনি কি করবেন? উনি দেখেন 8,000 না, 8,000 ইউএস ডলার স্পেন্ড করে ফেলেছেন ইন্ডিয়ার বায়ার। উনি পেমেন্টটাও ভেরিফাইড আছে। ওনার কাজের ধরন হচ্ছে উনি এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, CSS3 এগুলো দিয়ে কাজ খুঁজছেন, এবং উনি বলছে কনভার্ট প্রোটোটাইপ টু এইচটিএমএল। তো আমাদের যে সিমিলার ওয়েতে আমরা যে কাজটা খুঁজতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে ওয়েবসাইট ডেভেলপার ও গ্রাফিক ডিজাইন লাগবে না, ওয়ার্ডপ্রেস আমরা করব না। আচ্ছা, 2,000 স্পেন্ড করেছেন, এটা অস্ট্রেলিয়ার বায়ার, পেমেন্ট ভেরিফিকেশন আছে। আমরা একটা একটা করে ওপেন করে দেখব। এটা আমরা একটু করে ওপেন করে দেখি। এইচটিএমএল ওয়েবসাইট ফর এ মডরেস, আচ্ছা এটা না, আমরা এডিট ফ্রন্ট এন্ড টেমপ্লেট একটা জানি ছিলাম আমরা, ল ফার্ম, এটা কোথায় চলে গেছে? স্যার এটা উপরে আছে। আচ্ছা উপরে আছে না? জি জি। আমরা একটা একটা ওপেন করে দেখি। এটাকে ওপেন করলাম, ল্যান্ডিং পেজ ইন স্প্যানিশ, আচ্ছা এটা পাইছি, এটাকে ওপেন করলাম। ওপেন করব মানে আমি এটাকে ডিটেইলে জানতে চাচ্ছি। আচ্ছা স্যার এখানে প্রপোজাল 5 to 10 দিয়েছে যে। প্রপোজাল 5 to 10? ও আচ্ছা, এগুলো নিয়ে বলতেছি। অর্থাৎ এখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা অলরেডি এই পোস্টটাতে প্রপোজাল পাঠিয়েছে। আপনাকে এখানে একটা প্রপোজাল পাঠাতে হবে, মানে বিড করতে হবে আর কি। প্রপোজাল অলরেডি 10টার মধ্যে 5 জনে পাঠিয়ে দিয়েছে, আর 5টা বাকি আছে, এটাই বোঝাচ্ছে। মানে বায়াররা দেখতে পাবে কয়জন এটাকে এই জবে অ্যাপ্লাই করেছে, এটা বায়ার দেখতে পাবে। 5 জন এখানে পাঠাইছে, আপনিও দেখতে পাবেন।
ওয়েব পেজ ডিজাইন, সেটা তো দেখবো না, এটা দেখবো না। লোড মোর জবস, ওয়েব ডিজাইন ফর এ কনসাল্টিং স্টার্টআপ, সেটা বাদ দিই। আমি একটা ইজি একটা জব আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যেটা আপনারা করতে পারবেন। আচ্ছা স্যার, এখানে যে এই অপশন দেওয়া আছে, কোনটা ওয়েবসাইট ডিজাইন আছে, তারপরে ল্যান্ডিং পেজ আছে, সিএসএস আছে, প্লাস এইচটিএমএল আছে, HTML5 আছে, ওয়েবসাইট আছে, ওগুলো কি? আমরা যেভাবে সিলেক্ট করেছিলাম কিছুক্ষণ আগে প্রোফাইল করার সময়, মনে আছে 8টা সিলেক্ট করেছিলাম না? জি জি জি। স্যার 10টা বায়ারও এই পোস্টটা দেওয়ার সময় এরকম সিলেক্ট করে দিয়েছিল, মানে এগুলা থাকতে হবে বা থাকলে ভালো। মানে এই পোস্টে যারা ওয়েব ডিজাইন জানবে, যারা ল্যান্ডিং পেজ, সিএসএস, HTML5 এবং ওয়েবসাইট জানবে, তারাই এখানে অ্যাপ্লাই যেন করে। এটা উনি একটু মার্ক করে দিয়েছে আর কি, এটা বায়ার মার্ক করে দিয়েছে। আমরা তো এগুলো সব পারবো, তাই না? এই জন্য আমরা এটা করতে পারি। নিড সামওয়ান হু ক্যান ডু কাস্টম সিএসএস অর HTML, এটা ওপেন করি। এটাতে উনি $500 স্পেন্ড করেছেন, ইউনাইটেড স্টেটস এর বায়ার, এবং পেমেন্ট ভেরিফাইড আছে, এটা আমরা দেখতে পারি। তারপর আমরা কয়েকটা খুলে রাখছি আপাতত, তারপর আমরা একটা একটা করে দেখব। রিডিজাইন, একটা ডিজাইন অলরেডি উনি একবার করিয়েছেন, ওনার হয়তো পছন্দ হচ্ছে না, আবার উনি রিডিজাইন করতে চাচ্ছেন। জাস্ট একটা হেডার, একটা ব্যানার উপরের হেডারটাকে উনি নতুন বায়ার, $10 স্পেন্ড করেছেন কানাডিয়ান, পেমেন্ট ভেরিফিকেশন আছে, অসুবিধা নেই। দেখি, বায়ারও নতুন হলে আমাদের জন্য ভালো। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে বলছে। আচ্ছা, এখানে বলছে ওয়ার্ডপ্রেস। I would like the header front and আচ্ছা, ওয়ার্ডপ্রেস উনি মেনশন করে দিয়েছে না? যেখানে কি বলছে নরমাল সাইটটা মেবি ওয়ার্ডপ্রেস সাইট, সেজন্য। ওয়ার্ডপ্রেস সাইট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাতে ক্লিক করলাম না, এখানে আগে কেন? স্যার, হ্যাঁ বলেন। আপওয়ার্কে কি গিগ বানাতে হয়? না, আপওয়ার্কে গিগ বানাতে হয় না। আপওয়ার্ক এবং ফাইবারের সাথে পার্থক্য হচ্ছে, আপওয়ার্কের জবে বিড করতে হয়, অ্যাপ্লাই করতে হয়, আর ফাইবারে অ্যাপ্লাই করতে হয় না, আপনার শুধু গিগ গুলা সাজিয়ে রাখতে হয়, বায়ার আপনাকেই খুঁজে নিবে। আর এখানে আপনাকে বায়ারকে খুঁজতে হবে, এই দুইটা পার্থক্য। আপওয়ার্কটা অবশ্যই ফাইবারের আগে আসছে, ফাইবার তো পরে আসছে। তবে আপওয়ার্কের চেয়ে ফাইবার বেশি জনপ্রিয় হয়ে গেছে এখন বর্তমানে। দুইটারই কদর আছে। আমাদের যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, আমরা খুব বেশি ভালো মানে কাজগুলো এখনো দেখতে পাচ্ছি না নিউজ ফিডে। আচ্ছা, যাই হোক, তো যে কয়েকটা আমরা ওপেন করেছি সে কয়েকটা আমরা দেখি। ইভেন আমরা এখানে সার্চ করেও দিতে পারি। এখানে দেখেন একটা আছে PhD to HTML, এটা আমরা একটু করে ওপেন করি। স্পেনের একজন বায়ার $500 স্পেন্ড করেছেন, ওনার রেটিংও ভালো আছে, 5 আছে, পেমেন্ট ভেরিফিকেশন আছে, এটাতে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট ভিজুয়ালাইজেশন এগুলো দিয়েছে, ওয়েব ডিজাইন। আমরা এটাতে ক্লিক করতে পারি। এখন আমরা এটা যাই জব ডিটেইলস।
উনি একটা ডেসক্রিপশন এখানে দিয়েছে। কখনো কখনো দেখবেন বায়ার একটা লিংক দিয়ে দিবে যে এই সাইটের মতো করে আমাকে বানিয়ে দিতে হবে, লিংক দিয়ে দিবে, সেটা আরো ভালো, বা ছবি দিয়ে দিবে, বা একটা লিংক গুগল ড্রাইভের লিংক দিতে পারে যেখানে একটা পিএসডি ফাইল থাকবে। এটাতে উনি অবশ্য কোনো লিংক বা পিএসডি ফাইল আচ্ছা দিয়েছে, অ্যাটাচমেন্ট, এ দেখেন একটা অ্যাটাচমেন্ট উনি দিয়ে দিয়েছে, বাহ, পিডিএফ, এটা কিন্তু পিডিএফ। উনি কি বলছে এখানে যে HTML ফাইল দিতে হবে আপনাকে, ডেলিভারেবল, মোস্ট লাইকলি লার্জ or very long table with a PDF file attached, convert into image and the text. আচ্ছা, আমরা এটা একটু নিয়ে দেখি এটা কি বলতে চাচ্ছে। এটাতে ক্লিক করলাম, এটা আমরা ডেস্কটপে সেভ করি, রিডিং থিম সেভ করলাম। এটা ডাউনলোড হোক। আচ্ছা, তো এটাতে আমরা কি করতে পারি এখানে, আচ্ছা দেখি, প্রপোজালস 15 to 20, 15টা প্রপোজাল হয়ে গেছে। 16 ঘন্টা আগে ক্লায়েন্ট এই জবটা দেখেছেন, এর মধ্যে উনি আর লগ ইন করেননি মেবি। বর্তমানে ইন্টারভিউইং হচ্ছে না, এখনো কাউকে ইন্টারভিউ নেয়নি উনি। তাহলে ইন্টারভিউর একটা বিষয় আছে এখানে, হ্যাঁ, ক্লায়েন্ট রিসেন্ট হিস্টোরি, উনি 5টা আরো যে জব করেছেন বিভিন্ন সময়ে 2018 সালে, অবশ্য অনেক আগে, ওনার এই লিঙ্কগুলো এখানে আছে। আচ্ছা, তাহলে এগুলো আমরা সবগুলো দেখে নিলাম ভালো করে। কপিটা লিঙ্ক করে রাখতে পারেন আপনি যে কোনো জায়গায়, এটা দেখতে পারেন, শুধু এখানে না। আচ্ছা, এটা আমরা একটা দেখলাম। এরপর ইন্টারভিউ বলতে আমাদের একটা কাজ না, হ্যাঁ আপনাদের আমাদেরকে এখানে একটা কাজ দেওয়া হয়েছে, আমরা কাজটা করে দিতে পারলে তো বুঝতে ওটাই শেষ। এরপর আবার কি ইন্টারভিউ নিবে উনি আমাদের কাছ থেকে ওরকম? এখন আপনি বলবেন যে আমি পারবো, আরেকজন শাহনাজ বলবে আমি পারবো, তারপর আপনার রবিউল বলবে আমি পারবো, সবাই পারবো বলবে। এখন সবাইকে তো কাজটা দেওয়া যাবে না, একজনকে কাজটা দিতে হবে। তো এখন আপনাদের 5 জনকে বায়ার ডাকবে একটা ইন্টারভিউতে অনলাইনে। আপনাকে উনি জিজ্ঞেস করবে আপনি কি দিয়ে কাজটা করবেন, কয়টা কাজ আপনি করছেন, আপনার কোনো কাজের স্যাম্পল আছে কিনা। তো যাকে ভালো লাগবে তাকেই আসলে কাজটা দিবে, এই জন্য ইন্টারভিউ। কেমন? ইন্টারভিউ ছাড়া যদি দিয়ে দেয়, এখন কাকে দিবে, কার মন রক্ষা করবে? সবাইকে তো দিতে চাচ্ছে। তুমি যদি একটু দয়া পরবশ হয় তাহলে সবাইকে দিতে চাইবে, কিন্তু দিতে তো হবে একজনকে কাজটা। ওই জন্য ইন্টারভিউর প্রয়োজন। এটা ভয় পাওয়ার কারণ নেই, আপনারা ইন্টারভিউর জন্য রেডি থাকবেন। আমি চাইলে কাজটা করে ওখানে টাকা আর্ন করতে পারবো না, ওখানে আগে ইন্টারভিউ প্রয়োজন আছে। দেন গিয়ে আমাকে যদি ওনারা সিলেক্ট করে তারপরে গিয়ে আমি সিলেক্ট হব। হ্যাঁ এক্স্যাক্টলি, ফাইন। তারপর এটা ভয় পাওয়ার কারণ নেই। তাহলে অতটা ইজি না কাজ পাওয়া। হ্যাঁ, তাহলে স্যার অতটা ইজি না কাজ পাওয়া, অনেক কঠিন আছে। হ্যাঁ কঠিন আছে। এতটাই ইজি যদি হতো তাহলে সবাই এত কষ্ট করে পড়ালেখা করে জবের জন্য ঘুরতো না, এখানেই চলে আসতো কাজ একটা শিখে, তাই না? তারপর এত লবিং, এত কি বলে ঘুষ বিভিন্ন জায়গায়, এটা না করে এখানে চলে আসতো না। কিন্তু সেই জন্য আপনারা তো কাজ শিখছেন, অলরেডি 50% এগিয়ে আছেন। তাহলে আপনাদেরকে জাস্ট আর একটু কষ্ট করতে হবে, আর একটু লেগে থাকতে হবে, আর একটু পরিশ্রম করতে হবে এখানে। তাহলে হয়তো এখানে একটা ফলাফল আপনারা পেতে পারেন, মানে অন্যদের চেয়ে আপনারা একটু এগিয়ে আছেন। নতুন একজন যে আসবে সে হয়তো অনেক কিছু করে এখানে আসতে হবে, আপনারা অলরেডি মানে সেই মহাসাগরের অর্ধেকে পৌঁছে গেছেন, আর অর্ধেক বাকি আছে আর কি। তাহলে ইন্টারভিউ একটু দিতে হবে, এটা এমন কিছু মানে কঠিন না। এটা জাস্ট ওনার আপনাকে কয়েকটা প্রশ্ন করবে, এটা চ্যাটে হতে পারে, ভিডিও কলিং এ হতে পারে, হ্যাঁ, বা ইমেইলে আদান প্রদান হতে পারে, আপনাকে ইন্টারভিউটা নিবে। এরপর আমরা আরেকটা কাজ দেখি। স্যার কাজ শুধু একটা আনা দিবে তো ইন্টারভিউ নেওয়ার দরকার তো না। কি বলেন? উনি আপনাকে একটা কাজের জন্য $100 দিয়ে দিবে, যে আপনাকে চিনে না জানে না, আপনি কি ধরনের কাজ পারেন, আপনাকে দিয়ে দিবে? আচ্ছা, শুধু স্যার রিকোয়েস্ট করছে না, এখনো তো করবো না, এখনো তো করবো না মনে হয়। রিকোয়েস্ট না পাঠাইছি মনে হয় প্রথমে।
হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাইছেন তো, হ্যাঁ প্রপোজাল। একদম আপনি চিন্তা করেন না, মানে ধরেন একটা, আমি যে বিডি জবস এর উদাহরণ দিলাম, বিডি জবস এ একটা জব পোস্ট করার পর 1000 জন সেখানে সিভি রিজিউম ড্রপ করে না? তো জি জি সেখান থেকে ওরা সিভি রিজিউম গুলাকে শর্ট আউট করে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে। ধরেন 900টা ওরা কি করে দিল, এলিমিনেট করে দিল। সেখানে হয়তো কোনোটাতে ওদের এডুকেশনাল ক্রাইটেরিয়া মিল নাই, কোনোটাতে এক্সপিরিয়েন্স মিল নাই, কোনোটাতে ছবি দেয় নাই, তো কোনোটাতে গ্রেড পয়েন্ট ভালো না, এরকম করে করে ড্রপ আপনার কি করে দিচ্ছে, বাদ করে দিচ্ছে। তার 100টা পাইছে যেগুলোতে সবকিছু ঠিকঠাক আছে। তখন সেই 100 জনকে তো একটা ইন্টারভিউর জন্য রাখবে, সেখান থেকে হয়তো 10 জনকে সিলেক্ট করবে। আমি একজন বললাম, কোনো কোনো কাজে এখানে একজনকে নিবে, বা 10 জনকে যদি নেই তাহলে 10 জনকে নিবে। আর যদি অনলি একজনকে নেই তাহলে একজনকে নিবে, দুইজনকে নেই দুইজনকে নিবে। ঠিক আছে? নেওয়ার আচ্ছা, পরে তো কাজ করব আমরা, তাই না, হ্যাঁ, ডিজাইনটা পরে। ইন্টারভিউ নেওয়ার পরে, হ্যাঁ নেওয়ার পরে আপনারা কাজটা করবেন, তারপর আপনারা বলবেন ওকে ওয়েল ডান, আপনাদেরকে কাজটা দিয়ে দেওয়া হবে। আপনারা এখন নিজের ইচ্ছা মতো কাজটা করে ওনাকে জমা দিয়ে দিবেন। একটা টাইমলাইন থাকবে, ডেডলাইন 1 সপ্তাহ, 4 দিন, 2 দিন, 5 দিন, 1 মাস। আপনার ইচ্ছা মতো আপনার রাতে 2টা বাজে কাজ করেন, এটা আপনাকে কেউ মানা করবে না। এটাকেই বলে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা, যা আপনি এখানে 9টা 5টা জব না। মূল কথাটা আপনাকে বুঝতে হবে, ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা অনলাইন, এটাকে বলে। যে আপনি কাজটা নেওয়ার পর এখন আপনি কাজটা কি গ্রামে বসে করবেন, না রাতে 2টা বাজে বাসায় বসে করবেন, না মোবাইলে করবেন, না ডেস্কটপে করবেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। দিনে করবেন না রাতে করবেন, করে আপনি জমা দিতে কাজটা পারবেন। টাইম হ্যাঁ, করে কি স্যার, করে কি ডাইরেক্ট ফাইল জমা দিয়ে দিতে হবে নাকি একটা স্ক্রিনশট দিতে হবে? করার পর যখন আপনার সাথে এর মধ্যে বায়ারের সাথে কানেকশন থাকবে, উনি আপনার সাথে চ্যাট করবে কতটুকু হচ্ছে, আপনার কোনো কিছু সাপোর্ট দরকার হলে উনি আপনাকে বলতে হবে যে আমাকে আপনি পিএইচডি ফাইলটা দেন, যেটা আপনি আমাকে ডিজাইন করাবেন। উনি পিএইচডি ফাইলটা দিবে। আপনার যদি ওখানে ওয়েবসাইটে কোনো ছবি লাগে সেগুলো আপনাকে ওনাকে দিতে হবে। এভাবে আপনার সাথে যোগাযোগ থাকবে। তো যোগাযোগ থাকার পর কমপ্লিটলি হয়ে যাওয়ার পর আপনি তাকে তো সোর্স কোডটা প্রথমে দিয়ে ফেলবেন না। দিয়ে ফেললে তো আপনাকে আর কাজ করাবে না, বা হয়তো ও এটাকে করতে পারে। তো আপনি কি করবেন, ওনাকে ডেমোটা দেখাতে পারেন যে আপনি দেখেন কাজটা রেডি হয়েছে, আপনার কাজটা এই ধরনের হবে, স্ক্রিনশট দিতে পারেন। বা আপনি কোন একটা আপনার ওয়েবসাইট আছে সেখানে দেখাতে পারেন যে এটা দেখতে এমন হবে। তো তখন উনি বলবে ঠিক আছে, তখন আপনি এটা সাবমিট করে দিবেন। তারপরে অটোমেটিক্যালি এটা আপওয়ার্ক থেকে পেমেন্টটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে সাবমিট করে দেওয়ার পর। ঠিক আছে? তারপর দেখেন, need someone who can do custom CSS or HTML। উনি বলতেছে এখানে অবশ্যই আওয়ার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ওদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কথা বলতেছে। আচ্ছা, সেটা আমরা দেখলাম না। আমি চাচ্ছিলাম এমন একটা লিংক যেখানে লিংক দেওয়া থাকবে। এক্সপার্ট লেভেল স্যার, ওয়েব। হ্যাঁ বলেন। আপনি ইংলিশ ক্লাস হওয়ার আগে আপনি একবার স্ক্রিনশট স্ক্রিনশটের একটা অ্যাপসের কথা বলেছিলেন, যেটা দিয়ে ফুল হ্যাঁ, ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া যায়। ওইটার হ্যাঁ। লিঙ্কটা একটু আমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়েন। আচ্ছা, এটা ছিল একটা এক্সটেনশন, গুগল ক্রোমের জন্য। এটা একটা এক্সটেনশন ছিল, সেটার নাম হচ্ছে ফায়ার শট। এক্সটেনশনটা লিখে দিবেন, ফায়ার শট ফর গুগল ক্রোম এক্সটেনশন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন এখানে আমি যে মাউসের কার্সর নিয়ে গেছি, ফায়ার শট, এটা লিখে দিয়ে এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। তো এইভাবে আপনারা পাবেন। আমি যদি একটা লিংক খুঁজে পাই তাহলে ভালো। যেমন আমি কিছু লিংক আমি নিয়ে রেখেছি, আমি আপনাদেরকে দেখাবো যদি এখানে না পাই, যে ওরা কি ধরনের কাজগুলো দেয়, এটা দেখানোর জন্য জাস্ট। আচ্ছা, এখানে উনি দিছে থিম রিডিজাইন সিমিলার কারেন্ট ওয়েব পেজ, উনি একটা লিংক দিছে এখানে। দেখি, যদি কাজটা আমাদের জন্য মানে করবো না হয়তো আমরা, পেমেন্ট আনভেরিফাইড। এখানে এস্তোনিয়া একটা দেশের নাগরিক উনি।
উনি বলছে উই হ্যাভ কারেন্ট স্ট্যাটিক HTML ওয়েব পেজ অ্যাট এটাতে উই উড লাইক টু অ্যাচিভ ইজ ওয়ার্কিং ওয়ার্ডপ্রেস। তো এইভাবে একটা উনি কি করেছে লিংক দিয়ে দিয়েছে। লিংকটা যদি ক্লিক করি রাশিয়ান একটা ওয়েবসাইট, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন। তো উনি মেবি বলছে যে এই ধরনের একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে হবে। পারবেন? রাশিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করতে হবে আর কি না স্যার? পারবো স্যার ইনশাআল্লাহ। ভাষা তো না, মানে এই লেআউটটা বানাতে পারবেন এগুলা? পারবো স্যার। তাহলে দেখে নিন যে এখানে কাজগুলো কি ধরনের দিচ্ছে। আমরা একটা লিংক থেকে এটা দেখে নিলাম। এটা তো একটা লোগো। আচ্ছা স্যার, এই লিংকে ঢোকার সময় ফিউচার এটা মানে মাঝখানে লগ ইন দেখাইছে, সেটা কিভাবে করছো ওরা? লগ ইন কোথায় দেখাইছে? ওই এখানে ঢোকার সময় লোডিং এর সময় লোডিং করার সময় ফিউচার গ্যাপ পুরো এটা দেখাইছে না মাঝখানে? ওই তো কোনার মধ্যে বামে কোনায় উপরে, হ্যাঁ হ্যাঁ, লোগো এটা দেখাইছিল মাঝখানে। মাঝখানে দেখাইছিল? জি জি। আমি খেয়াল করিনি, আবার লোড করে দেখবো। তো ওয়েবসাইটের নাম দেখেন কি বলে, ফুফু। কেমন কথা দেখছেন? এফইউ ফুফু। আমরা আমাদের ভাষায় কাকে বলি? ফুফু বলি না, আর আমরা বলতেছি ফুফু। আচ্ছা, এটা হয়তো ওদের ভাষায় আদার কোনো মিনিং আছে, আমরা বলতেছি ফুফু। এই ধরনের একটা ওয়েবসাইটের কি দিছে ওরা, লিংক দিছে। আরো যদি কোনো লিংক আমরা খুঁজে পেতে চাই, ওয়েবসাইট ডিজাইনার, উনিও একটা লিংক দিছে এখানে। রিডিজাইন পেজ, ওনার একটা ওয়েব পেজ আছে, উনি ইন্ডিয়ার বায়ার, $40 খরচ করেছেন মাত্র। উনি বলতেছে রিডিজাইন, এটা একটু দেখি। উনি বলতেছে লাইক দিস, আই নিড ওয়েব ডিজাইনিং থিমস লাইক দিস সাইট। উনি একটা সাইটের লিংক দিছে। এটার মতো একটা আমাকে সাইট বানিয়ে দিতে হবে, দেখি পারা যায় কিনা। দেখেন একটা সাইটের লিংক দিছে, দেখা যাচ্ছে একটা হেডার আছে, কিছু মেনু আছে, তারপরে কিছু নিউজ ফিড আছে। পারবেন এরকম বানাতে? এরকম তো আমরা করেছিলাম মনে হয় 3 কলামের। আর ডান পাশে যেটা আছে এটা স্ট্যাটিক, এটা ফিক্সড করা আছে, এটা ফিক্স করে রাখবেন। আর 3 পাশে 3টা, বামে 3টা কলাম দিয়ে ছবি। তাহলে দেখেন আমরা যে ধরনের কাজ করেছি এই ধরনের কাজে কিন্তু আমরা এখানে পাচ্ছি, তাই না? এটা কি খুব বেশি কঠিন হবে করা, বলেন তো? এটা তো একটা অ্যাড আসছে, এটা তো অটোমেটিক্যালি এই সেকশনটা এসে গেছে কি অ্যাডস বাই গুগল। এটা গুগল থেকে অ্যাড আসছে, এটা তো ডিজাইনারে করে নাই, আপনি করতে হবে না। তারপরে এটাও অ্যাড আসছে। তাহলে সিম্পল, এত সিম্পল একটা পেজ দেখেন, বলতেছে এরকম একটা সাইট করতে হবে। তার নিচে দিয়ে মাঝ বরাবর 1 2 3 4 এরকম আছে। নেক্সট হ্যাঁ, একটু নিচে যান।
এই তো স্যার এটা ওয়ান কোনটা? স্যার আরেকটু উপরে 1 2 3 4 5 6 7 নেক্সট এরকম একটা জিনিস আছে, ওটা কি এটা? এটাকে বলা হয় পেজিনেশন। তাহলে আরো পেজ আছে, 2 নাম্বার পেজ। আমরা যখন গুগলে সার্চ করি এই ধরনের একটা পেজিনেশন দেখতে পারি। তাহলে এটা বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে? হ্যাঁ স্যার বুটস্ট্র্যাপ দিয়ে এটা করা যাবে? বুটস্ট্র্যাপ দিয়ে করা যাবে, আপনি নিজে কাস্টম HTML CSS দিয়ে করতে পারবেন। তাহলে HTML CSS দিয়ে করা যাবে, বুটস্ট্র্যাপেও রেডি আছে এটার জন্য ক্লাস, পেজিনেশনের জন্য এটা দিয়ে করা যাবে। জাস্ট এই টুতে একটা পেজের লিংক হবে আর কি, এটাতে এখানে একটা ব্যাকগ্রাউন্ড হবে, হোভার হবে, লিংকটাতে আরেকটা পেজের দ্বিতীয় পেজ। আমি এখানে গেলাম টু, দ্বিতীয় পেজটা ওপেন হবে। দ্বিতীয় পেজটা ওপেন হয়েছে। তাহলে সাইটের চেহারা একই, লেআউট একই। এখানে কিছু আইকন আছে, ফন্টসাম থেকে আপনারা আইকনগুলো দিতে পারেন, এখানে এগুলো পারবেন। পেজিনেশন প্রিভিয়াস, নেক্সট, 1 2 3 4 এগুলো পেজিনেশন দিয়ে করবেন। আর এগুলোতে অ্যাড, এটা ফুটার লিংক আছে এখানে নিচে। আচ্ছা স্যার, আমরা কি পেজ করব নাকি সবগুলো করতে হবে? নেক্সট উনি যতটা ওনার ডেসক্রিপশনে বলে দিবে যে কয় পেজ হবে, এটা সবগুলো তো বলে দিবে। আপনাকে যদি বলে যে 1 পেজ, আপনাকে যদি বলে 10 পেজ, তো পেজ অনুসারে এটার পেমেন্টটা হবে। 1 পেজ হলে এটার প্রাইস এক ধরনের হবে, 10 পেজ হলে এটার প্রাইস আরেক ধরনের হবে, টাইমও ভিন্ন হবে। হ্যাঁ, আমরা ফাইবারে যেভাবে কাজ করেছিলাম দেখিয়েছিলাম আমি আপনাদেরকে। 9 মিনিট রিড, এটা এই পোস্টগুলোর মধ্যে 8 মিনিট রিড এগুলো লেখা আছে। 5 মিনিট লেখা আছে মানে এটাও একটা কৌশল। আপনি এটা হচ্ছে একটা ব্লগ সাইটের মতো, তাই না? তো এই পোস্টটা পড়তে 4 মিনিট লাগবে, এটা বলতেছে, যাতে এটাতে ক্লিক করে পড়ে আর কি। এই পোস্টটা পড়তে 5 মিনিট লাগবে। এটা জাস্ট ইউজারকে একটু বলে দেওয়া, এটা মানে কৌশল আর কি, যাতে এটা পড়ে। অনেক সময় লম্বা আর্টিকেল অনেকে পড়তে চায় না, তো এখানে দিয়ে রাখছে কি 4 মিনিট রিড, মানে 4 মিনিট লাগবে পড়তে, এটা বলতেছে। 26 মিনিট রিড, এটা একটু লম্বা, 26 মিনিট। এটা ক্লিক করলে সি মোরে আমরা বড় আর্টিকেল দেখতে পাবো, হয়তো এটাতে কোনো ভিডিও টিডিও আছে। এটা 26 মিনিট রিড দিছে। হ্যাঁ, তবে আরেকটা আছে, এটা থাকে হচ্ছে যে কতজন ভিউ করেছে। আমরা ফেসবুকে যেভাবে দেখি, হ্যাঁ, এত ভিউ, এইগুলা আপনারা একটু অ্যাডভান্সে জানবেন, বিশেষ করে যখন আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন। ওয়ার্ডপ্রেসে কিছু প্লাগইন আছে, সেই প্লাগইন গুলা বসালে ওখানে অটোমেটিক্যালি এটা কয়জন পড়েছে, ভিজিটর কয়জন, এগুলো সবগুলো এখানে দেখাবে। এই জন্য ওয়ার্ডপ্রেসটা আসলে অনেক ইজি। ওয়ার্ডপ্রেসে আরো অনেক কিছু অনেক সুন্দর করে বোঝানো যায় প্লাগইনের মাধ্যমে। তাহলে দেখেন, আমরা যে লিংকটা ওপেন করেছি সেই লিংকে আমরা এরকম একটা পেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা যতই যাব তত আমরা দেখব এখানে, যেমন এখানে উনি একটা লিংক দিয়েছে, রেসপন্সিভ কাস্টম টেমপ্লেট, উনি একটা লিংক দিয়েছে এখানে। তো এটা যদি আমরা দেখতে চাই, উনি বলতেছে কি, আমার একটা ডেভেলপ ওয়েবসাইট টেমপ্লেট প্রয়োজন যেটা খুবই ক্লিন, স্মুথ হবে, রেসপন্সিভ, যেটাতে খুব ভালো একটা নেভিগেশন বার থাকবে, স্লাইডার এবং হোম পেজ, ব্যাক টু টপ বাটন। ব্যাক টু টপ বাটন মানে এটা কি আবার, এটা কি বলেন তো, জানেন? না স্যার। ব্যাক টু টপ মানে এটা জাভাস্ক্রিপ্ট যে কোয়ারি দিয়ে করতে পারবেন। নিচে মানে অনেক সময় ওয়েবসাইট যখন স্ক্রল করতে 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 অনেক নিচে নেমে যায়, তখন হঠাৎ করে আপনার মনে হলো যে একদম উপরে চলে যেতে, তো একটা বাটন নিচে থাকবে যেটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে একদম উপরে হোম পেজে নিয়ে চলে যাবে। এটা হচ্ছে ব্যাক টু টপ বাটন। এগুলো জাভাস্ক্রিপ্ট দিয়ে যে কোয়ারি দিয়ে করা সম্ভব। জাস্ট একদম যে কোয়ারি তো প্লাগইন নিয়ে কাজ করে, অনেকগুলো প্লাগইন আপনাদেরকে। তো এখানে কি কি দিছে উনি, স্লাইডার, হোম পেজ, নেভিগেশন বার, রেসপন্সিভ হতে হবে, স্মুথ হতে হবে, তো সবগুলোই আমরা দিব। তো উনি বলতেছে সোশ্যাল শেয়ারিং বাটনস এন্ড আদার ফিচার্স হুইচ আর প্রেজেন্ট অন দিস, এই একটা সাইটে উনি এক্সাম্পল দিয়ে দিয়েছে, এটার মতো হলে হবে।
খুলে দেখি। এটা ওপেন হচ্ছে না। হয়ে গেল। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না। ওকে, তাহলে আমাদের মোটামুটি আর দেখতে হবে না, আমরা অলরেডি যে কয়েকটা দেখেছি এইভাবেই আমরা। আচ্ছা, এখানে আবার দিছে, উনি একজন দিছে ওয়েব ডিজাইনে নিডেড ফর অ্যাট্রাকটিভ ওয়েব ডিজাইন, আই নিড এ ওয়েবসাইট লেআউট লাইক এটা। আচ্ছা, এটা যদি হয় আমরা এটা দেখি। আপনি কি করবেন, প্রতিনিয়ত এভাবে ফিডগুলো থেকে ধারণা নেবেন। এখনই কাজ শুরু করার দরকার নেই, যে এখানে কি ধরনের কাজগুলো চাচ্ছে আসলে বায়াররা, এটা আমরা এখন থেকে একটু করে আন্দাজ করতে পারি। আপনি কি বলতেছেন এটা? এই সাইটের মতো দেখেন, একদম সাদামাটা একটা সাইট। পারবেন কি পারবেন না? জাস্ট ইমেজ, এই সাইটটার মতো করতে বলতেছে। তাহলে পারা যাবে আশা করি। ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এটা উপরে ভাসতেছে, ভিতরটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, যে কালো যেটা আছে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে এটা ভাসতেছে। তো আমরা শেষের দিকে আছি, অনেকক্ষণ কথা বললাম। সবাইকে আছে ঠিকঠাক মতো? আচ্ছা, তো অনেকক্ষণ বললাম তো। এভাবে আপনারা তাহলে কাজগুলো খুঁজবেন, কাজগুলো খুঁজে অ্যাটলিস্ট এখন কাজ না করলেও অ্যাটলিস্ট এভাবে জব ফিড গুলোতে দেখবেন। হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই তাহলে মানে আমি কাজটা করতে চাইলে তো করতে পারবো না। ওই যে আপনি যেভাবে বলছেন ওভাবে করতে হলে আমাদেরকে ওনাদের ইন্টারভিউর সম্মুখীন হতে হবে, দেন কি ওনারা যদি চুজ করে তারপরে কি আমরা কাজটা করতে পারবো, ওরকম না স্যার সবকিছু সবগুলাতে? হ্যাঁ, হ্যাঁ, ওই ধরনের। আপনাকে মানে বায়ারের সাথে ফেস একটু হতেই হবে, এটা ভয় পাওয়ার কিছু নেই। বাইরের একটু ইন্টারভিউ, সেটা ইন্টারভিউটা 10 মিনিটের হতে পারে, হ্যাঁ, আরো কম বেশি হতে পারে, ইন্টারভিউ দিতে হবে। তো আপনারা আপাতত কাজ না করলেও অ্যাটলিস্ট এই ধরনের লিঙ্কগুলো ওপেন করে করে আপনারা এখন থেকে নিজেরা কাজগুলো শুরু করে দিতে পারেন। কেউ কাজ আপনাদেরকে দিক আর না দিক, যে আপনি চিন্তা করেন যে দেখি আমি এটা পারি কিনা, আপনি লিঙ্কটা নিয়ে আপনি নিজে নিজে আপনার প্রজেক্ট গুলাকে ভারী করেন। এগুলো আপনার পোর্টফোলিওতেও কাজে লাগবে, যে আপনি তখন বলবেন যে আমি যখন আপনাকে কোনো বায়ার অলরেডি আপনার এমনিতেই লাগবে, যখন আপনাকে বলবে যে আপনার কাজের স্যাম্পল গুলো দেখান, কি কি কাজ করেছেন, তখন আপনি বলবেন যে আমি এই কাজটা করেছি। আপনি এটা অফলাইন থেকে দেখাবেন, ইয়া থেকে আপনার ফোল্ডার থেকে দেখাবেন, এবং বলবেন যে এটা অলরেডি আপওয়ার্কে আস্ক করা হয়েছিল, করার জন্য বলা হয়েছিল, হ্যাঁ, আমি এটা করেছি বা আমি এটা ড্রাফটে করে রেখেছি। আপনি এই ধরনের 5টা সাইট আপনি করেন, আপনি করে তারপর তাকে দেখাতে পারেন। তাহলে পোর্টফোলিও এখানে ক্রিয়েট করতে হবে আপওয়ার্কে, এটা নিয়ে আমরা নেক্সটে কথা বলবো। আজকে তো পোর্টফোলিও নিয়ে কথা বলিনি, এটা নিয়েও আরো অনেক কথা আছে আপওয়ার্ক নিয়ে। তো আপওয়ার্কটা যদি ভালো করে বুঝেন আপনি অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো বুঝবেন। ফাইবারটা যদিও একটু ভিন্ন, তো সেজন্যই এই কাজগুলো আপনারা কি করবেন, নিজ দায়িত্বে করে ফেলবেন। তাহলে যত প্র্যাকটিস করবেন আপনার জন্য আপনার কনফিডেন্স লেভেলটা তত বাড়বে। স্যার আচ্ছা, ইউএফ এটার ফুল হ্যাঁ, আপওয়ার্ক ওয়ার্ক তো কাজ, এটা বুঝছি, আর ইউএফ এটার ফুল মিনিং কি?
বুঝি না, ইউএ কি? স্যার আপওয়ার্ক এটার ফুল মিনিংসটা কি সেটা বলতেছি। আচ্ছা, ইউপি আপওয়ার্কের ফুল মিনিং ফুল মিনিং স্যার ফুল মিনিং ফুল মিনিং কি হতে পারে? আপওয়ার্ক এটা তো নাম আসলে একটা, এটা তো কোনো মিনিং ক্রিয়েট করে না, নামটা ওরা দিয়েছে ওয়ার্কের সাথে লাগিয়ে, এটা ওরা আপওয়ার্ক দিয়েছে, এটা ওরাই জানে আসলে। আমরা এই ধরনের অনেকগুলো প্রতিষ্ঠানকে বলতে পারি যেটার নাম কি। যেমন আমি যদি বলি স্যামসাং, এটার অর্থ কি? হ্যাঁ, এটা তো একটা নাম। বা আমি যদি বলি যে ওয়ালটন, এটার অর্থ কি? তো আপওয়ার্কের ওদের হয়তো কোনো একটা মিনিং থাকবে। হ্যাঁ, এটা থাকতে পারে। এটা বলতে আপটা সংক্ষিপ্ত হয়ে গেল না? আচ্ছা, ওরা একটা নাম, যেহেতু কোন একটা ব্র্যান্ডের নাম যখন খুঁজতে যায় তখন আসলে সংক্ষেপে নাম সবাই পছন্দ করে। খুব লম্বা নাম হয়ে গেলে তখন এটা মানুষ কিন্তু পছন্দ করে না। যেমন ফেসবুকটা এত সমাদৃত কেন হয়েছে? এটা নামটা খুবই ইজি। গুগল, ইউটিউব, এই যে নামগুলা খুবই মানে শ্রুতি মধুর এবং শুনতে খারাপ লাগে না, এই জন্য এগুলো ফেমাস হয়ে গেছে। যেমন আগে ওডেস্ক ছিল, এটা নামটা উচ্চারণ করতে কেমন খারাপ লাগতো, হয়তো এটার কারণে ওর নামটা পাল্টে ফেলেছে। হ্যাঁ, তো এই কারণে আসলে নামের উপর অনেকটা বিজনেসের ব্র্যান্ডিং এর অনেক কিছু নির্ভর করে। অনেক সময় নামটাতে কোনো মিনিং থাকে, যেমন আবার অনেক সময় স্যার নামটাতে কোনো যেমন বিডি জব, স্যার বিডি জব যেটা আছে ওইটা হচ্ছে মানে বিডি জব বাংলাদেশ মানে বাংলাদেশের জব ওভাবে বোঝাচ্ছে না স্যার, তো ওটাতে কিন্তু ফুল মিনিংস কাজ করতেছে না, ফুল মিনিংস আছে। তো ওই ক্ষেত্রে হ্যাঁ আপওয়ার্কের কিরকম কোনো মিনিংস আছে কিনা সেটা হ্যাঁ, এখন এখানে একটা ট্রিক্স আছে। সেটা হচ্ছে আপনি যখন কোনো বিজনেস করবেন, সব সময় যে আপনার বিজনেসের নামটাকে একটা মিনিং থাকতে হবে এটাও কিন্তু কোনো কথা না। যেমন দেখবেন অনেক বিজনেস আছে যেগুলা কখনোই কেউ নাম অর্থ খুঁজতে চায় না। মনে করেন কোকা কোলা, এত ব্র্যান্ড, এত বেশি ফেমাস কোকা কোলা, এটা কেউ নামের অর্থ কিন্তু খুঁজতে চায় না, মানে কোকা কোলা নামটা সুন্দর। হ্যাঁ, পেপসি নামটা হয়তো সুন্দর। এবার দেখবেন ইয়াহু, হ্যাঁ, এই ধরনের নাম থাকে। তো একটা সুন্দর নাম মানে খুঁজে বের করা, এটা যদি ইউনিক হয়, মানে সবসময় এটা মনে করে যে নামটা যেন কারোর সাথে না মিলে। এখন যদি আপওয়ার্ক না দিয়ে যদি আপডেটেড ওয়ার্ক দিত, ঠিক আছে, তখন হয়তো এটা অনেক দেখা যাচ্ছে, এটা নিয়ে অনেকে অনেক লেখা অলরেডি লিখে ফেলেছে, অনেক প্রতিষ্ঠান এটা নিয়ে আছে। হ্যাঁ, বা আপকামিং ওয়ার্ক এটা হতে পারতো। এটা নিয়ে কমন হয়ে গেছে। একটু আনকমন করার জন্য নামগুলোকে কি করে, একটু ইউনিক করে ফেলে আনকমন করার জন্য। এভাবে আপনারা দেখবেন আনকমন করার জন্য কি করে, নামগুলোকে একটু ইউনিক করে ফেলে, সেজন্য আসলে নামগুলো এই ধরনের হয়ে থাকে। এক্স্যাক্টলি যে ওদের নামের যে কোনো মিনিং থাকতে হবে এমন কোনো কথা কিন্তু না। আচ্ছা, তো নাম নিয়েও গবেষণা আছে, অনেকগুলো গবেষণা আছে, অনেক গবেষণা, এগুলো নিয়ে কথা বলতে গেলেও অনেক কথা বলতে পারবো। তো এখন আমরা শেষের দিকে আছি, তো আমরা আপওয়ার্ক দেখলাম আজকে যতটুকু। নেক্সট আমরা পোর্টফোলিওটা ক্রিয়েট করা দেখাবো। আমাদের পোর্টফোলিওটাকে ক্রিয়েট করতে হবে, যে কাজগুলো আমরা এতদিন করেছি সেগুলোকে এখানে আমরা সাজাবো, আনবো, আপলোড করব, এখানে পোর্টফোলিও করব। লাস্ট একটা জিনিস বলে যাই, সেটা হচ্ছে আর কতক্ষণ সময় আছে তার মধ্যে, সেটা হচ্ছে লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি, এই যে আমি ব্যাক টু টপ বলেছিলাম কিছুক্ষণ আগে, এটা এখানেও আছে দেখেন। এই যে আমি মাউস নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন একটা তীরের চিহ্ন আছে না, এটাকে বলা হয় ব্যাক টু টপ। এটাতে ক্লিক করলে আমাকে একদম, যেহেতু আমি স্ক্রল করতে করতে অনেক নিচে চলে আসছি, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে একদম টপে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে ব্যাক টু টপ, এটাকে বলা হয়। আচ্ছা, তাহলে প্রোফাইল পেজ ক্রিয়েট করবেন আপনারা, এখন থেকে ক্রিয়েট করা শুরু করতে পারেন। ভাই তো স্যার হ্যাঁ, ব্যাক টু টপিকটা কি করব? উপর এটা থেকে নিচে চলে আসছে, নিচ থেকে আবার উপরে যাওয়ার। হ্যাঁ, এটাতে ক্লিক করলে স্ক্রল করতে করতে যদি নিচে নেমে যায় ইউজার, ওটাতে ক্লিক করলে উপরে উঠে চলে আসবে। এটা হচ্ছে ব্যাক টু টপ। এটা যে কোয়েরি দিয়ে করতে হবে, প্লাগইন দিয়ে। কোডটা তো বলুন না, কোডটা আচ্ছা দেখাবো হয়তো আমি ক্লাসে আপনাদেরকে। এটা একটা প্লাগইন আছে, প্লাগইনটা দিলেই আপনার এটা চলে আসবে ব্যাক টু টপ। কিন্তু আমাদের দেখাবো, হ্যাঁ মোবাইলে তো আছে স্যার, মোবাইলে আমরা যখন অনেকগুলো পিক দেখি তাহলে পিক নিচ থেকে উপরে ওঠার জন্য ওইটা দিলে আবার উপরে উঠে যায়। হ্যাঁ হ্যাঁ, এটা যে কোয়েরি দিয়ে সম্ভব, ব্যাক টু টপ উঠে যাবে, টপে চলে যাবে। হ্যাঁ, তবে আপনাদেরকে আমি একটা দেখাইছিলাম এইচটিএমএল এর টার্গেট নাম একটা দেখাইছিলাম, এখন মনে পড়ছে আমার, টার্গেট, সেটাতেও পারবেন।
মনে আছে নাকি মনে নাই? বলছেন যে তীর চিহ্নর মতো দেখাইছিলেন ওগুলো স্যার, উপরে হ্যাঁ নিচে ডানে বামে। হ্যাঁ হ্যাঁ মনে হয়। আমি টার্গেট দেখি কোথায় যে ফাইলটা, টার্গেট এই যে পাইছি মনে হয়। এটা স্লো হয়ে যাচ্ছে। এটা ক্লিক করার সাথে সাথে এটা আসছে, এটা ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে। এই এটা এটা দেখাইছিলাম না, মনে আছে নাকি মনে নাই? না খান না। দেখাইছি কি দেখাই নাই? দেখান হ্যাঁ নাই, দেখেন নাই দেখেন স্যার। স্যার আমাদেরকে দেখাইছিলেন তীর চিহ্নের যেগুলো ওগুলো। তীর চিহ্ন। হ্যাঁ স্যার, তীর চিহ্ন যেগুলো উপর নিচে আপ ডাউন করে ওগুলো চারপাশে অ্যানিমেশন, রাউন্ড করে ওগুলো দেখাইছিল। ওগুলো তো অ্যানিমেশন ছিল। অ্যানিমেশন ছিল, হ্যাঁ অ্যানিমেশন ছিল। হ্যাঁ এই যে এটা হ্যাঁ হোয়াট ইজ অ্যানিমেশন ছিল। এইচটিএমএল, মানে এটা দেখা, এটা কি দেখাই নাই হোয়াট ইজ h1, সাথে সাথে h1 না, নিয়ে এখানে কথা চলে আসছে। এটা তো HTML CSS দিয়ে সম্ভব, এটা জাভাস্ক্রিপ্ট যে করে কিছু লাগবে না। হোয়াট ইজ h2, সাথে সাথে h2 নিয়ে কথা এখানে চলে আসছে। হ্যাঁ হোয়াট ইজ h3, একটা প্রশ্ন করলাম এটা সেই প্রশ্ন, ইভিনিং এ দেখাইছেন মেবি, আমাদেরকে দেখান নাই। স্যার দেখাইছেন। এই বলছে দেখাইছে, দেখছেন একজন বাইরে হয়েছে। স্যার তখন দেখি রেসপন্সিভ সিএসএস দিয়ে করা যাবে তো মনে হয়। না না না, কোথায় রেসপন্সিভ আর কোথায়, রেসপন্সিভ এটা তো না রেসপন্সিভ। স্যার আমি বলি দুইটা সিএসএস করতে হয়, যে একটা এখানে একটা এখানে ট্রান্সফার না। না না না, এটা CSS রেসপন্সিভ এর কিছু না, এটা এটা হচ্ছে টার্গেট। এটা সোর্স কোডটা দেখি, এটা সোর্স কোডটা ছিল, এটা আইডি দিয়ে করতে হবে, আইডি আইডি আমরা ক্লাস দিয়ে না করে আইডি দিয়ে করেছিলাম, আইডি দিয়ে। আচ্ছা এটা আবার দেখাবো আর কি, যদি আপনারা বলেন যে করি নাই, কেউ বলতেছে করছে, কেউ বলতেছে করি নাই, ঠিক আছে। আচ্ছা এটা দেখাবো। তাহলে এটার সাথে আমরা মিল পাচ্ছি কোথায়, যে পেজ ব্যাক টু টপ যেটা আমরা এখানে বলেছিলাম, যে এই এই দেখেন এটাতেও আছে। এই আমরা এখানে যখন স্ক্রল করে করে যাচ্ছি, এই যে লাল একটা বাটন দিছে ব্যাক টু, এটাকে বলা হয় ব্যাক টু টপ, টপে চলে যাও। এটাতে এই যে গো টু টপ বা ব্যাক টু টপ, এটাতে ক্লিক করার সাথে সাথে আমাকে দেখেন উপরে নিয়ে গেছে। ফাইল যতই স্ক্রলিং হোক, এটাতে ক্লিক করার সাথে সাথে উপরে নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে ব্যাক টু টপ। আচ্ছা এটা, আচ্ছা তাহলে এই হলো মোটামুটি শেষ পর্যায়ের কথা। আর একটু লাস্ট কথা যেটা বলতে চেয়েছিলাম, সময় কি আর আছে? অনেক সময় আছে না? আরো কতক্ষণ আছে? আধা ঘন্টা আছে? লাস্ট হ্যাঁ 12:30 ক্লাস না আমাদের। আচ্ছা 12:30 পর্যন্ত না? তো আজকে কি আমরা এতটুকুতেই রেখে দিই? আরো বিষয় আছে এখানে দেখাবার, আরো অনেকগুলো বিষয় আছে, সেই সবগুলো বিষয় নিয়ে আমরা নেক্সটে আশা করি কথা বলবো। তো এখন ওভারঅল কি বুঝলেন আজকের ক্লাসটাতে স্যার সবাই? বুঝলাম যে সবকিছু করে অত ইজিতে জব পাওয়া যাবে না, ওখানেও সমস্যা আছে। আচ্ছা ওখানেও সমস্যা আছে, তো এটা মাথায় রাখতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই কাজ অলরেডি অনেক জানি, আপনারা জানেন, এবং সেই জানার ধারাবাহিকতায় কিন্তু আপনারা সামনের দিকে যাচ্ছেন। তো এই ধারাবাহিকতাটা যদি চলতে থাকে, একটা সময় আপনি এখানেও কাজ করতে পারেন। তো আশা করি আপনারা পারবেন। তো আজকে এতটুকুতেই আমরা শেষ করছি, আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আর নতুন করে
কথা বলছি না, একটা বিষয় আবার ধরতে গেলে সেটা অনেক লম্বা হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট টাইম আশা করি দেখা হবে। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। জি স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।